বাংলাদেশ বিষয়াবলী জনসংখ্যা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যদি সিলেবাসটা দেখো তাহলে দেখবা এই জনসংখ্যার টপিক থেকে তোমার 3 নম্বর কিন্তু দেয়া আছে। তো তোমরা যারা একটা নতুন কোর্স শুরু করছো, তুমি যদি মনে করো যে আমি 3টা নম্বর আমি একদম নিশ্চিত করব, আজকে এই বসাতে 3 নম্বর নিশ্চিত করব, তাহলে আমার সাথে এই বসাতে তুমি 3 নম্বর নিশ্চিত করতে পারো। আর এই রেকর্ডগুলো তুমি পরবর্তীতে দেখার খুব একটা টাইম করতে পারবে না। এই জন্য চেষ্টা করো আমার সাথে সাথে তুমি পড়াটা শেষ করে ফেলার জন্য, যাতে করে ক্লাস শেষে তুমি শুধু পিডিএফটা একটু চোখ বুলে নিবা, কারণ রেকর্ড আরেকবার দেখবা, তুমি এই টাইম তুমি পাবা না তুমি আসলে। তো এই জন্য তুমি আমার সাথে সাথে পড়ে ফেলার চেষ্টা করো, তাহলে তুমি একটা রেকর্ড দেখা থেকে বেঁচে গেলা। একটা বিষয় আমরা জানবো যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টটা কী জিনিস। ডেমোগ্রাফিক ডিভিডেন্ট হচ্ছে যে একটা দেশের মোট জনসংখ্যার 50% যদি কর্মক্ষম থাকে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখে, তখন তাকে বলা হয় ডিভিডেন্ট। নর্মাল ডিভিডেন্টের বাংলা কি? লভ্যাংশ না? তাহলে 50% যদি কর্মক্ষম জনগোষ্ঠী থাকে, এটা তো অনেক ভালো না দেশের জন্য। কর্মক্ষম মানে কি? 15 বছর থেকে 64 বছর পর্যন্ত যে মানুষ, তার হচ্ছে কর্মক্ষম। তাহলে 15 বছরের নিচে যারা, ওরা ডিপেন্ডেন্ট। 64+ ওরাও ডিপেন্ডেন্ট। তাহলে আমরা কিন্তু এখন সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমরা এখন বাস করতেছি। বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্টে প্রবেশ করে 2012 সালে এবং এটা শেষ হবে 2042 সালে। দুঃখজনকভাবে আমরা অত্যন্ত দুঃখজনকভাবে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্টটা নষ্ট করতেছি। এবং আমরা যেটা আমরা বলতেছি, আমরা সিঙ্গাপুর হব, মালয়েশিয়া হব, ওই হবো, সে হবো, এই স্বপ্নগুলো দেখানো হচ্ছে। এটা যদি আসলে আমরা হইতে হয়, তাহলে এটা তোমাকে মোটামুটি 2030-35-এর মধ্যে তোমাকে স্টেপ নিয়ে ফেলতে হবে। এরপরে হওয়ার চান্স থাকবে না, কারণ এরপরে তোমার কর্মক্ষম মানুষ থাকবে না, এর সবাই বুড়ো হয়ে যাবে। এখানে আমরাও তো বুড়ো হয়ে যাবে এখানের মধ্যে না। আজকে 2042 সাল, 18 বছর পর আমার বয়স হবে 51 বছর। তো তার মানে হচ্ছে যে যদি জীবিত থাকি আর কি, আমার বয়স 51 বছর হবে 42 সালে। তাহলে চিন্তা করো, আমরা এখানে যারা সবাই বুড়ো হয়ে যাবে কিন্তু। এবং মোটামুটি আমরা তখনও যদি আমরা কর্মক্ষম থাকবো, কিন্তু বাংলাদেশের জন্য তখন আমরা কন্ট্রিবিউশন যেটা করার, সেটা আমাদের সুযোগ অনেক কমে যাবে। তো 2022 সালের বিবিএসের শ্রমশক্তি জরিপ অনুযায়ী বাংলাদেশে বর্তমানে কর্মক্ষম মানুষ হলো 7,07,80,000। হ্যাঁ, জনসংখ্যায় বাংলাদেশের অবস্থানগুলো আমরা একটু মুখস্থ করি। টোটাল জনসংখ্যার হিসাব যদি করি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তাহলে মোট জনসংখ্যায় বাংলাদেশ হচ্ছে বিশ্বে 8ম। ঘনত্ব যদি চিন্তা করি, প্রতি বর্গ কিলোমিটার জায়গায় কতজন বাস করে, তাহলে ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট অনুযায়ী 6ষ্ঠ আর ওয়ার্ল্ড ব্যাংক অনুযায়ী 9ম। এশিয়া মহাদেশে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ হলো 5ম, মুসলিম বিশ্বে 4র্থ, সার্কভুক্ত দেশে 3য়। এ হচ্ছে জনসংখ্যা নিয়ে আমাদের কিছু ডাটা আমরা মুখস্থ করে ফেললাম। তো বাংলাদেশের 1 নম্বর জাতীয় সমস্যা হচ্ছে জনসংখ্যা। আর এই জনসংখ্যা যাতে কন্ট্রোল করা যায়, 76 সালে আমাদের জাতীয় জনসংখ্যা নীতি প্রণয়ন করা হয়। তো এই জাতীয় জনসংখ্যা নীতির যে রূপরেখা, এটা প্রণয়ন করা হয় 76 সালে। তো এটা প্রণীত হইল, আমাদের জনসংখ্যা নীতিটা অনুমোদন করা হয়েছে প্রথম 2004 সালে। তাহলে জনসংখ্যা নীতি প্রথম প্রণয়ন করা হয় 1976 সালে, আর এটা অনুমোদন লাভ করে এটা 2004 সালে। আর এখন যেটা চলতেছে আমাদের দ্বিতীয় এবং সর্বশেষ জনসংখ্যা নীতি, এটা হচ্ছে 2012 সালে। জনসংখ্যা নীতি কেন করা হয়? যাতে একটা স্থিতিশীল জনসংখ্যা আমরা অর্জন করতে পারি, আমরা হচ্ছে যে সেই জন্য। আর জনসংখ্যা নীতি প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তো পরিবার পরিকল্পনা অধিদপ্তর, তারা 2018 সালের তাদের যে স্লোগানটা ছিল, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এটা তাদের এখন লেটেস্ট স্লোগান। তবে তার আগে তারা বলতো যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। তো এই একটি হলে ভালো হয়, এটার তোমার হচ্ছে যে ভুক্তভোগী অনেক। আমার খুব ক্লোজ, আমার ফুফু আছে, আমার মামা আছে, অনেক খুব ক্লোজ ভুক্তভোগী। তাদের একটা মাত্র সন্তান, ওটাকে বিয়ে দেওয়ার পর বিদেশ চলে গেছে, এরপর আর কোনো বাচ্চা কাচ্চা নাই। এখন তারা হচ্ছে তোমার টোনাটনি এখানের মধ্যে কুকু করতেছে দেশের মধ্যে, তারা একটা ভুক্তভোগী। আরও অনেকে আছে এরকম ভুক্তভোগী। তো এখন আমাদের পরে পরিবার পরিকল্পনা অধিদপ্তর তারা বললো ঠিক আছে, একটা হলে তো সমস্যার ব্যাপার একটু। এই জন্য তারা এখন 2টা সন্তানই যথেষ্ট, তারা হচ্ছে যে তাদের বর্তমান নীতিমালা অনুযায়ী আর কি। হ্যাঁ, তবে আমার পার্সোনাল মতামত হচ্ছে, যদি তার টাকা পয়সা থাকে এবং যদি সে শিক্ষিত হয়, তাহলে বেশি বেশি বাচ্চা কাচ্চা নেওয়া উচিত। তাহলে পরে দেশের মধ্যে ভারসাম্য থাকবে। এখন দেশে বাচ্চা হইতেছে 10টা। হ্যাঁ, তো 10টা বাচ্চার মধ্যে ওই 3টা আসলো তোমার খুব শিক্ষিত পরিবার থেকে, আর 7টা আসলো খুব দরিদ্র পরিবার থেকে। তাহলে তো তোমার এখানে তো ইয়েটা হচ্ছে না, ভারসাম্য হচ্ছে না, তো হচ্ছে না। গরিব মানুষ ও 6 থেকে 7টা বাচ্চা নিচ্ছে, আর ধনীরা বাচ্চা নিচ্ছে একটা, বা নিচ্ছেও না, একটা বা 2টা। তো দেখা যাচ্ছে কি রেশিও ঠিক থাকতেছে না, এরপর বোকাচোদা পরিমাণটা বেড়ে যাচ্ছে।
তো এটা হচ্ছে দেশের জন্য একটা সমস্যা। যাই হোক, এইটা আবার কথা বলিও না, আমার যদি আমার কথা বলো তো আমাকে তো দেশ থেকে বাড়ি করে দিবে। আপনি জনসংখ্যা বাড়ানোর জন্য এমনি নিজে আপনি জনসংখ্যা বাড়াচ্ছেন, আবার মানুষকে উৎসাহিত করতেন জনসংখ্যা বাড়ানোর জন্য। আপনি দেশের শত্রু, জাতির শত্রু এভাবে। হ্যাঁ, এমনিতে সুমেরের লোকজন আসে আমার জিজ্ঞেস করে আপনার বাচ্চা কাচ্চা কজন। আমি কই যে এই তো আমরা সবাই সিএনজিতে বসলে মোটামুটি এক সিএনজি ফিল আপ হয়ে যায়। কই খবরদার হার নিয়েন না, তাহলে পরে আপনাকে সামনে বসতে হবে ড্রাইভারের লগে। না, এটা অবশ্যই ভালো কথা বলছেন, পরে এক সিএনজি তো পরে আটবে না পরে। তো আমি যদিও গোপন উৎসাহ দিই লোকজনকে, আমার ভাই বোন সবগুলো উৎসাহ দেয়। ভাই নাই, আমার বোন আছে, বোনদের বলে তবে ইচ্ছা করে বাচ্চা নিবা, বেশি বেশি বাচ্চা নিবা। যাই হোক, তোমরা কারো বলো না এগুলো, আবার পরে আবার আমাকে দেশ থেকে বার করে দেবে। বাংলাদেশে কিছু জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান আমরা একটু দেখি। নিপোর্ট হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। যতগুলো প্রতিষ্ঠান পড়বো এখানের মধ্যে সবগুলো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে এখন যেগুলো পড়বো। এখন দেখো এই যে তোমরা মারামারি করো যে নিপোর্টের প্রতিষ্ঠা কত সালে, 77 নাকি 78? এটা নিয়ে দুটাই আনসার। অবস্থান আছে আজিমপুর, ঢাকায়। কেন দুটোই আনসার? দেখো, প্রথম ছিল নিপোর্ট, এটা হলো 1977। এরপরে হচ্ছে নিপোর্ট, এটা 1978। এবার তোমাকে এখানে আমরা লাগাই দেখো সরকারি দুটো ওয়েবসাইট। নিপোর্টের ওয়েবসাইটে বলছে বাংলাতে বলছে 77, আর নিপোর্ট যাদের আন্ডারে নিপোর্টের আব্বু হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্ট্রি, তারা বলছে নিপোর্ট 78। বুঝতে পারছো? তো এগুলো নিয়ে আসলে গ্যাঞ্জাম মারামারি করে কোনো লাভ হবে না। তুমি হচ্ছে যে মাথার পরীক্ষা অপশন যেটা পাবে সেটা আনসার দেবা। কোনো বইয়ের মধ্যে 77, কোনো বইয়ের মধ্যে 78। বাস্তবতা হচ্ছে প্রথম ছিল শুধু নিপোর্ট, হ্যাঁ, রিসার্চটা ছিল না প্রথমে, শুধু নিপোর্ট ছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন অ্যান্ড ট্রেনিং। নিপোর্ট ছিল 77, পরে রিসার্চটা অ্যাড করা হয়, পরে নিপোর্ট হয়ে এটা 78 হয়ে যায়। তো দেখো এখানে সরকারি ওয়েবসাইটের মধ্যে বাংলার মধ্যে একটা বলছে, ইংরেজিতে আরেকটা বলছে, এরকম থাকবে কিছু বিতর্ক। এনপিসি, এটা ন্যাশনাল পপুলেশন কাউন্সিল, ওদের কাজ হলো জনসংখ্যা নীতি বাস্তবায়নের জন্য তারা আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করে তারা। এটা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে, এটার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল, বিএনএনসি, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ, এদের স্লোগান হচ্ছে পুষ্টি প্রগতি। এটার অবস্থান মোহাম্মদপুর, ঢাকায়। এটার সভাপতি প্রধানমন্ত্রী। আমাদের পুষ্টি, তো প্রধানমন্ত্রী আমাদেরকে ব্যবস্থা করতে হবে। আবার ন্যাশনাল পপুলেশন কাউন্সিল, এটা তো যে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করবে, তো প্রধানমন্ত্রী যদি প্রধান না হয়, তার সবগুলো মন্ত্রণালয় সমন্বয় কীভাবে হবে? জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, এটাও আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে, আর এটা যাত্রা শুরু হয় 1975 সাল থেকে। তো চলো আমরা এখন একটু গণাগুনি করব। এই গণনার ইতিহাস কোত্থেকে আসছে? গণনার ইতিহাস আসছে সম্রাট আকবরের আমল থেকে। তো তার যে তোমার রাজস্ব মন্ত্রী ছিল টোডরমল, সে তখন মৌজা ভিত্তিক ভূমি জরিপ করছে। মৌজা মানে হচ্ছে তোমার প্রতিটা ইউনিয়নের আন্ডারে ভূমির একটা ইউনিট, মৌজা। হ্যাঁ, অনেকগুলো মৌজা নিয়ে একটা ইউনিয়ন হয় বা একটা গ্রাম হয়। তো এই মৌজা ভিত্তিক প্রথম এই যে ভূমি জরিপটা করছিল সম্রাট আকবরের আমলে 1582 সালে। এটা ছিল ইতিহাসে প্রথম জরিপ, এবং ইতিহাসে এটা টোডরমলের বন্দোবস্ত নামে পরিচিত ছিল। তবে ওরা আবার মানুষ কাউন্ট করে নাই, লোকজন কত। আর মানুষ কাউন্ট করছে প্রথম এই লর্ড মেও, আদম কাউন্ট করছে। শুমারি মানে গণনা করা, আদম মানে লোক। তাহলে এই যে মানুষ কাউন্ট করা, এটাকে বলে আদমশুমারি। অবিভক্ত বাংলায় প্রথম আদমশুমারি হয় 1872 সালে ব্রিটিশ লর্ড মেওর আমলে। আর বিশ্বের প্রথম আধুনিক আদমশুমারি পরিচালিত হয় যুক্তরাষ্ট্রে 1790 সালে, প্রথম আধুনিক আদমশুমারি। এখানে যতগুলো প্রতিষ্ঠান পড়ছি সবগুলো হচ্ছে তোমার স্বাস্থ্য পরিবার কল্যাণ, এই দেখো না, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, নিপোর্ট, সবগুলো স্বাস্থ্য পরিবার কল্যাণ। হ্যাঁ, তো বিশ্বের প্রথম আধুনিক আদমশুমারি তাহলে যুক্তরাষ্ট্র 1790 সালে। আর পাকিস্তান আমলে প্রথম আদমশুমারিটা হয় 1951 সালে। 10 বছর পর যে মানুষ গোনা উচিত, এটা প্রথম চালু করেছে যে ব্রিটিশরা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম আদমশুমারি হয় 1974 সালে। তাহলে পাকিস্তান পিরিয়ডে আদমশুমারি হয় 1951 সালে, আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম আদমশুমারিটা হয় 1974 সালে। যে কোনো স্বাধীন হওয়ার পরে প্রথম কাজটা হচ্ছে আগে ওখানে লোকজন কত আছে এটা কাউন্ট করা, তাই না? আমরা যখন লোকজনকে দাওয়াত দিতাম জিজ্ঞেস করি না যে কতজন আসবে খাইতে, নাহলে তুমি প্ল্যান করবা কীভাবে, কতজন লোক আছে, কী পরিমাণ আমদানি করতে হবে, এটা তো নাহলে তুমি তো কাউন্ট না করলে তো হবে না। 74 সালে স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়। আদমশুমারি অনুষ্ঠিত হয় 10 বছর পর। শুধুমাত্র আমাদের দ্বিতীয় আদমশুমারি হয়েছিল 7 বছর পরে, বাকি সবগুলো মোটামুটি 10 বছর পরে। এটা অবশ্য কোভিডের কারণে 10 বছর হয় না, কোভিডের কারণে এটা 11 বছর হয়ে গেছে। এই 21 সালে হওয়ার কথা ছিল ষষ্ঠটা। তাহলে প্রথমটা হয় 74-এ, পরেরটা 81, 91, 2001, 2011, সর্বশেষটা 2021 সালে হওয়ার কথা। কোভিড চলাকালীন সময়ে এটা হয় নাই, এই জন্য 1 বছর পর হয়েছে, 2022 হয়েছে। তাহলে এই পর্যন্ত আদমশুমারি হয় 6 বার। তো আদমশুমারি শব্দটা শুনলে কেমন যেন একটু আদম হয়, আদম ব্যাপারী এরকম একটা জিনিস মনে হয়, হ্যাঁ, একটু জিনিসটা অসুন্দর লাগে। তো চিন্তা করলে ঠিক আছে, আমরা না বলে আমরা বলতে পারি জনশুমারি। তো পরিসংখ্যান আইন 2013 অনুযায়ী আদমশুমারিটাকে চেঞ্জ করে এটার নাম করা হয়েছে জনশুমারি ও
গৃহগণনা। এই জনশুমারি ও গৃহগণনা 2022-এর তোমার রিপোর্ট অনুযায়ী আমরা এখন কিছু তথ্য আমরা মুখস্থ করব। তাহলে গণনা করা হয় 15 থেকে 21 জুন 2022। স্লোগান হচ্ছে জনশুমারি আয়োজন, সমৃদ্ধি ও উন্নয়ন। প্রতিপাদ্য হচ্ছে জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন। এগুলো হচ্ছে রিটার্নে কিছুটা কাজে লাগে। রিটার্নে এটা খুব গুরুত্বপূর্ণ এবার যারা লিখিত দিচ্ছে। জনশুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিবিএস। এই বিবিএস আবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে। এই প্রথমবারের মতো জনশুমারিতে ব্যবহার করা হয় জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বা জিআইএস সিস্টেম। নাসা এখানে হেল্প করে। 4 লক্ষ গণনাকারী তথ্য সংগ্রহ করে, আর এখানে গৃহ, খানা এবং ব্যক্তির তথ্য এখানে কালেক্ট করা হয়েছে। প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে তৃতীয় লিঙ্গের মানুষ এবং প্রবাসীদেরকে। আর ভাসমান মানুষ যারা বস্তিতে বাস করে বা যারা ভাসমান, যাদের নির্দিষ্ট কোনো ঘরবাড়ি নেই, তাদেরকে দিয়ে গণনাটা শুরু হয়। আর জনশুমারি করে পরিকল্পনা মন্ত্রণালয়। খানা মানে কি জিনিস আসবো সামনে। তো এই ষষ্ঠ আদমশুমারিতে, যেটা পরিবর্তিত নাম হচ্ছে জনশুমারি ও গৃহগণনা 2022, কারিগরি সহায়তা দেয় নাসা। আর এই জনশুমারিটা পরিচালনা করে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। তারা হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে। হ্যাঁ, তো তুমি পরীক্ষার আগের দিন বা আগের রাত্রে যদি কিছু জিনিস রিভিশন দিতে চাও, তাহলে কী কী রিভিশন দিতে হয়? পরীক্ষার আগের রাতে যদি রিভিশন দিতে হয়, তাহলে তুমি দিবা এই জনশুমারি রিভিশন দিবা, অর্থনৈতিক সমীক্ষা রিভিশন দিবা, তুমি বাজেট রিভিশন দিবা। হ্যাঁ, তথ্যভিত্তিক যেগুলো আছে ওগুলো পরীক্ষার আগের রাতে রিভিশন দিতে হয়। 45 পরীক্ষা দিয়ে আসে একজন আমার বলতেছে, ভাই আপনার কথার মধ্যে সমীক্ষা তো আসে না, একটু আসে নাই। তাহলে এখন আমি কী করতাম, কীভাবে তোমার জরিমানা দিতে পারি? আসে নাই 45, ওরা দিতে ওদের ইচ্ছা করে নাই, ওই জন্য দেয় নাই ওরা। বাট ডেটা তো মতো কাজে লাগবে তোমার। তো শুমারি গৃহগণনা এই তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ যে কোনো চাকরির পরীক্ষার জন্য। তো আমরা দেখি এখানের মধ্যে তোমার এটা না দিবে কেন, এটা দিলে ভালো। এটা তুমি পরীক্ষার আগের দিন রিভিশন দিবা, সকালবেলা যাই যাতে রিভিশন দিবা এগুলো। তো এই যে লোকজনকে গুনতেছে, খানা মানে কি আসবো সামনে আমরা। তো খানা মানে যারা এক পাতিলে যারা খায় আর কি, তাদের বলা হয় খানা। হ্যাঁ, তো এক পাতিলে তো ধরো একটা মেসে তোমরা থাকো, 4 জন এক পাতিলে খাও, তাহলে এটা একটা খানা। আবার তোমার এখানে এক পরিবার, এখানে 2 ভাই, এক ভাইয়ের নাম হচ্ছে কলিম আর এক ভাইয়ের নাম হলো সলিম। তো ওরা হচ্ছে একটাই কিচেন, তো কিচেনে কলিমে আলাদা রান্না করে, সলিম আলাদা রান্না করে। তাহলে একটা পরিবার, খানা কয়টা? পরিবার একটা, খানা কয়টা এখানের মধ্যে? এটা একই পরিবারের লোক হইলেও যদি 2 পাতিলে রান্না হয়, এখানে খানা হচ্ছে 2টা। ভাবা হয় যারা একসাথে খায় তারা হচ্ছে একটা তারা কি গণনার একটা একক তারা, এবং তাদের মধ্যে একটা কি তাদের নিজেদের মধ্যে তাদের যোগাযোগটা ভালো, ইউনিট তারা একটা। এখন বিভিন্ন পরিবারের অনেক লোক যখন একটা মেসে খাবে, তার একটা খানাই হবে সেখানের মধ্যে। তো ডি জুরি মানে হচ্ছে খানা সদস্যগণ, তারা ইউজুয়ালি যেখানে থাকে সেখানে গণনাভুক্ত করা। একটা ছেলেকে জিজ্ঞেস করলো, মেসে গেছে, মেসেজে জিজ্ঞেস করলো তোমাদের বাড়ি কই? আমাদের বাড়ি রাজশাহীতে। তো রাজশাহীতে তাকে গণনা করা হইতো। এটা ছিল আগের সিস্টেম। এই সিস্টেম অনেক প্রবলেম আছে। দেখা গেল রাজশাহী তোর বাড়িতে গেছে, বলছে আপনাদের লোকজন কতজন, তো ও যে ঢাকা থাকে তাকে শুধু বলে দিছে, আবার এখানেও তাকে কাউন্ট করছে। অনেক ঝামেলা আছে এখানের মধ্যে। এই ঝামেলা অ্যাভয়েড করার জন্য ডিফ্যাক্টো পদ্ধতি। ডিফ্যাক্টো হচ্ছে এখানে কার বাড়ি কোথায় জানার দরকার নাই, এক পাতিলে যারা যারা খায় ওদেরকে ওখানে কাউন্ট করা হবে। যদি ম্যাচে থাকে ম্যাচের খানাতে তাকে কাউন্ট করা হবে। তা এই পদ্ধতিতে খানার সদস্যগণকে শুমারি মুহূর্তে তারা যেখানে আছে সেখানে তাদের গণনাভুক্ত করা হয়েছে। এটা হচ্ছে ডিফ্যাক্টো পদ্ধতি। এখন কেউ কক্সবাজারে ঘুরতে গেছে, তো ওরা তাহলে কই গুনবা? ও তো কক্সবাজারে ঘুরতে গেছে, বা ও পুলিশে ডিউটি দিচ্ছে, তাহলে ওরা কই গুনবা? তাহলে ওদের জন্য একটা সিস্টেম করা হয়েছে যে যারা কোথাও ডিউটি করতেছে বা যারা ভ্রমণরত, তাদেরকে স্ব খানায় অন্তর্ভুক্ত করা হবে। তাহলে আমরা ডিফ্যাক্টোটাকে চেঞ্জ করছি, এই জন্য একটা নাম হচ্ছে মডিফাইড ডিফ্যাক্টো। এই জনশুমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী 2022-এ আমরা মডিফাইড ডিফ্যাক্টো পদ্ধতি আমরা এখানের মধ্যে অনুসরণ করছি। তো এই যে কাউন্টিং কখন থেকে শুরু করছি আমরা, তাহলে 14 জুন দিবাগত রাত 12টা। 14 জুন দিবাগত রাত 12টা। আচ্ছা, দিবাগত রাত জিনিসটা তোমরা বুঝো কি না? আজকে যে রাত 12টা বাজবে এখন, এটার কী বলবা তুমি? এটা কয় তারিখ দিবাগত রাত 12টা? এই যে একটু পর যে রাত 12টা বাজবে, এটা কত তারিখ দিবাগত রাত 12টা হবে? 8টা বোকা। 7 তারিখ দিবাগত রাত, দিবাগত এই দিবাগত 7 তারিখ দিন গত হয়ে রাত হয়েছে, এই 7 তারিখ দিবাগত রাত।
তাইলে এই 14 জুন দিবাগত রাত 12টার যে মুহূর্ত, এটা বলে সুমারি মুহূর্ত। ঠিক তার 1 সেকেন্ড পর থেকে 8 তারিখ শুরু হয়ে যাবে। কিন্তু আজকে যে দিবাগত রাত 12টা, ঠিক 1 সেকেন্ড পর 8 তারিখ হবে না? হ্যাঁ, তাহলে 14 জুন দিবাগত রাত এই 0000 এগুলো সুমারি মুহূর্ত। ঠিক 1 সেকেন্ড পর থেকে 15 জুন, রাইট? ঠিক 1 সেকেন্ড পরে কী হয়ে যাবে? 15 জুন। তো এই 15 জুন ওই ঠিক 7 তারিখ তোমার দিবাগত রাত 12টা থেকে 15 জুন ভোর 6টা পর্যন্ত, মানে ওই 6 ঘন্টা, এটা বলা হয় সুমারি রাত। সুমারি কাল কোনটা? সুমারি কাল হলো তাহলে এই 15 জুন থেকে শুরু হয়েছে, তাহলে 15, 16, 17, 18, 19, 20, 21, এটা বলা হয় সুমারি কাল। তাহলে এই যে এখানে কয়দিন? 7 দিন মোট। এই 7 দিনকে সুমারি সপ্তাহ হিসেবে পালন করা হয়েছে। খানা মানে যারা এক পাকে খানা দানা করে এদেরকে বলা হয় একটা খানা। রাত্রি হইতে পারে, রাত্রিও নাও হইতে পারে। আবার রাত্রিও এরা পরিবারের সদস্য, কিন্তু এরা আলাদা আলাদা পাতিলে খায়, তখন তারা কিন্তু খানা 2টা হয়ে যাবে। আর যারা ডিউটি করতেছে, হাসপাতালে রুগী যারা, অ্যাটেন্ডেন্ট, নৈশ প্রহরী, হ্যাঁ, ঘুরতে গেছে, মাছ ধরতে গেছে, এদেরকে স্ব খানায় অন্তর্ভুক্ত করা হবে। আর ওদের বাড়িতে যে কোশ্চেন আস করবে কি? ওদের বাড়িতে যে কোশ্চেন আস করবে যে সুমারি রাত মানে 14 তারিখ দিবাগত রাতে আপনার কারাগারে এক পাতিলে খাইছেন কয়জন, এরকম আপনারা। তো আমাদের 2022 সালের এই যে জনসংখ্যা অনুযায়ী জনসংখ্যা প্রথম ওরা কাউন্ট করছে 16,51,00,000। তো পরে আমাদের আগের বছর অনেক স্টুডেন্ট আমাকে কমপ্লেন করলো যে ভাই আমাদেরকে কাউন্ট করে নাই, ওরা কান্নাকাটি করতেছিল, ওরা অনেক অভিযোগ করতেছিল ভাই কাউন্ট করে নাই। এই ব্যাচে অনেকে বলতে ওকে না কাউন্ট করে নাই। পরে আমি তো কি আর করবো, আমি পরে চেষ্টা করলাম এটা কি করা যায়। পরে দেখি যে না, ওই তোমার হচ্ছে যে ওই তখন বিবিএ চিন্তা করলে এটাকে একটু, আমরা তো এখানে কিছু হিরোর মনে হয়েছে, তো এরা যাতে কান্নাকাটি না করে কই তোমাদেরকে ওইখানের মধ্যে হিরো যাও যে এটা কারেক্ট করে দিছে, তো তোমরা যাতে খুশি হোক। তো ওরা যা কিছু বাদ দিছে, কিছু লোকজন ওরা হচ্ছে আসলে বাদ দেয় নাই, এটা স্ট্যাটিস্টিক্যালি এখানের মধ্যে তারা একটা মডেল করে দেখছে। তারা এটা কাউন্ট করে কীভাবে? তারা দেখে যে একটা গ্রামে কাউন্ট করলো, এখানে অ্যাকচুয়াল কতজন, সুমারিতে কতজন আসছে, তো দেখে মিস হয়েছে কত পার্সেন্ট। এটা র্যান্ডমলি কিছু জিনিস স্যাম্পল তারা নেয়, দেখে মিস হয়েছে কত পার্সেন্ট। হ্যাঁ, তো পরে তো এই যে পিটিওর কিছু স্টুডেন্ট এখানের মধ্যে যেহেতু অনেক হিটি হয়ে গেছে, না আমাদের ইউটিউব ভিডিও দেখে না, আরও লোকজন আছে তো এখানের মধ্যে, তো ওরা অনেক আমার সবসময় অভিযোগ করে ভাই আমাদেরকে তো কাউন্ট করে নাই। তো যাই হোক, তোমাদের জন্য এখন এই জিনিসটা ওরা 51 লাখ থেকে 98 লাখে চলে আসছে। হ্যাঁ, 51 লাখ ছিল আগে, তো ওরা পরে মডিফাই করে 98 লাখ দিয়েছে। এটা হলো চূড়ান্ত হিসাব। তাহলে তোমাকে ওই 51 লাখের মনে রাখতে হবে না, 16,98,28,911 জন বাংলাদেশের বর্তমান জনসংখ্যা। তাহলে আমাদের চূড়ান্ত হিসাবে 16,98 লাখ। একটা জিনিস বলি, অর্থনৈতিক সমীক্ষা কি লোক কাউন্ট করে? আসলে লোক কাউন্ট করে না, ওরা হচ্ছে ওই সুমারি থেকে ডেটা নিবে। তুমি মোটামুটি আগামী 10 বছর যতগুলো সমীক্ষা রিলিজ হবে সবগুলো সমীক্ষার মধ্যে তোমার ওরা যেটা করবে এই সুমারি ডাটারে অ্যাডজাস্ট করবে। এই সুমারি ডাটাকে ওরা জনসংখ্যা বৃদ্ধির হাত দিয়ে অ্যাডজাস্ট করে ওরা পাবলিশ করবে একদম তোমার নেক্সট সুমারি হওয়া পর্যন্ত। তাহলে আমাদের সর্বশেষ যে সমীক্ষা 2023, এখানে তো বেসলাইন যেটা সেটা নিচ্ছে 16,98,00,000। তাহলে জনসংখ্যার ডাটা যেটা সমীক্ষাটা সেম। এবং তোমরা 2023 সালে সমীক্ষা দিয়ে পরীক্ষা দিবা, কারণ 2024 সালে সমীক্ষা যখন বেরোবে ততদিনে তোমাদের কিন্তু প্রিলি হয়ে যাবে। জনসংখ্যা বৃদ্ধির হার, হ্যাঁ, বৃদ্ধির হার হচ্ছে গৃহগণনায় হলে 1.22, আর সমীক্ষার মধ্যে এখনও 1.3। হ্যাঁ, কারণ এক একজনের তোমার হচ্ছে হিসাব নিকাশ করার প্রক্রিয়া এক এক রকমের। হ্যাঁ, কেউ কেউ তোমার এই যে স্ট্যাটিস্টিক্যাল যে ওয়েগুলো যেহেতু দুজনে আলাদা আলাদা পদ্ধতিতে করে, সো এখানের মধ্যে তোমরা ডেটার মধ্যে কিছুটা হেরফের, একজন স্যাম্পলিং মেথড এক এক রকমের। হ্যাঁ, সেই জন্য এখানে ডেটার মধ্যে একটু তুমি হেরফের পাবা। গৃহগণনা অনুযায়ী আমাদের জনসংখ্যার ঘনত্ব হলো 1119 জন। সমীক্ষালরা কিন্তু অ্যাডজাস্ট করছে, বুঝছো, সমীক্ষালরা অ্যাডজাস্ট করে বলছে। হ্যাঁ, দুটো মনে রাখতে হবে না, পরীক্ষা আসবে সমীক্ষা অনুযায়ী কত আর সময় অনুযায়ী কত। সমীক্ষালরা ওরা মোট জনসংখ্যা ও অ্যাডজাস্টেডটা ধরে তারপরে ঘনত্ব দিয়েছে 1153, কিন্তু সুমারিওয়ালারা অ্যাডজাস্ট করে না। আর শুধু ওরা মোট জনসংখ্যাটা অ্যাডজাস্ট করে সবসময়, ঘনত্ব আর বাকি ডাটাগুলো ওরা অ্যাডজাস্ট আর করে না। এই জন্য এদের ঘনত্বটা কম। এই সুমারিওয়ালাদের ঘনত্ব হলো 1119, কিন্তু সমীক্ষালরা কিন্তু অ্যাডজাস্ট করে দিছে। ওরা ওই যে তোমার আরও যে প্রথম ছিল 51 লক্ষ, 98 লক্ষ পর্যন্ত কত, আর 47 লক্ষ, 47 লক্ষ কিন্তু সমীক্ষালরা অ্যাডজাস্ট করে দিচ্ছে, এই জন্য এদেরটা বেশি 1153। আর গৃহগণনালাদের কত 1119। পুরুষ অনুপাত মহিলা সমীক্ষাতে দেখো পুরুষ হলো 98.1, নারী হচ্ছে 100। জনসংখ্যার কাছে 98/100। এখানে একটা ফ্র্যাকশনটা একটু ছোটো একটা ফ্র্যাকশন আছে 0.4। পরীক্ষা ফ্র্যাকশন নাও থাকতে পারে, পরীক্ষা প্রশ্ন থাকতে পারে এরকম যে 98/100 থাকতে পারে। হ্যাঁ, ফ্র্যাকশন নাও থাকতে পারে, খুব ছোটো ফ্র্যাকশন। শিশু মৃত্যু হার জনশুমারি এটা করা ওদের কাজ না। শিশু মৃত্যু হার এটা করার কাজ হচ্ছে সমীক্ষালাদের।
1000-এ 22 জন। সাক্ষরতার হার 2 জনের কাজ। তো সাক্ষরতার হার সমীক্ষালাদের একটু বেশি 76.4, আর সুমেরীয়লাদের 74.66। এই অর্থনৈতিক সমীক্ষা এটা করে মিনিস্ট্রি অফ ফিন্যান্স, আর এটা করে প্ল্যানিং মিনিস্ট্রি। হ্যাঁ, দুটো আলাদা মিনিস্ট্রি, দুজনের সিস্টেম আলাদা, এই জন্য তোমার ডেটাতে একটু দুটো সেম হবে না কখনো ডেটা। তো এখানে যা যা আছে এগুলো, এই ডেটাগুলো সব মুখস্থ করে ফেলবা তুমি, হচ্ছে যে এগুলা এই খাতার মধ্যে লেখা তুমি সামনে ঝুলে রাখবে। এখানে সকাল বিকেল একবার রিভিশন দিবা। একটা ডেটা খাতা বানাবা, নাম দিবা ডেটা খাতা, নাম দিবা ডেটা খাতা। সে ডেটা খাতা তুমি যেখানে যাবা সেখানে তুমি হচ্ছে যে সাথে সাথে তুমি হচ্ছে যে নিয়ে যাবা। সব সময় লয়ে হাঁটবা। ওকে, জনশুমারি করে প্ল্যানিং মিনিস্ট্রি বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। আর অর্থনৈতিক সমীক্ষা তো এটা তো তোমার হচ্ছে যে ফিনান্স মিনিস্ট্রির কাজ, এটা তো ওদের কাজ না। তাহলে এখানে সাক্ষরতা হলো 74.66, এদের একটু কম, এদের একটু বেশি 76.4। হ্যাঁ, পার্থক্যগুলো খেয়াল করো শুধুমাত্র। জনশুমারিওয়ালারা হচ্ছে 1.22 আর এর 1.3 সমীক্ষালারা। জনশুমারিওয়ালারা ঘনত্ব হলো 1119, সমীক্ষালারা অ্যাডজাস্ট করে ফেলছে, এদের 1153। না, এত কিছু সবগুলো আসবে না, তবে এখানে কোন একটা কিছু আসবে, কিন্তু কোনটা আসবে আমরা জানি না, সেটা সব কিছু পড়তে হবে। এত কিছু আসবে না, এখানের মধ্যে কোন একটা কিছু আসবে, কোনটা আসবে আমরা জানি না, সেই জন্য সব কিছু পড়তে হবে। আসো, নির্ভরশীলতার অনুপাত। তো পিএসসিতে ধরো আমাদের পরিচিত নয়, থাকলে আমরা পিএসসিকে জিজ্ঞেস করতাম, এই পিএসসিওয়ালা ভাই আপনারা কোনটা দিবেন, তাহলে আমরা ওগুলো পড়ি, আমরা তো জানি না। আমরা অথেন্টিক আবার কি এখানের মধ্যে, কোনটা অথেন্টিক বলে কি, দুইটাই অথেন্টিক। এটা গণনার প্রক্রিয়া, স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং মেথড তো এক একজন এক এক রকমের। যেমন জনশুমারি গৃহ গণনা, এরা কিন্তু একটা করে লোক কাউন্ট করে। আচ্ছা, সমীক্ষালারা কি একটা করে লোক কাউন্ট করে? ওরা কেমনে পাবলিশ করে এগুলা? সমীক্ষালাকে একটা করে কাউন্ট করে ভাই, 10 বছর পর একটা করে লোক কাউন্ট করা হয়। সমীক্ষালাকে কাউন্ট করে, ওরা কী করে? ওরা স্যাম্পলিং করে। এই তোমাদের স্টার্ট ছিল না সবার মোটামুটি? ওরা স্যাম্পলিং করে, সেই স্যাম্পলিং ওদের মডেল অনুযায়ী সে মডেল ডাটা ইনপুট দেয়, তারপরে সে ডাটা যা দেয় তাই হবে। এখন দুজন গবেষক দুজন সেম মডেল হবে না, দুজনের স্যাম্পলিং মেথড তো সেম না, সুতরাং একটু এদিক সেদিক হবে ডাটা, একটা রেঞ্জের মধ্যে থাকে ডাটা। বাট এরকম হবে না যে জনশুমারিওয়ালারা বার করছে 1.22, এদেরটা 2.22, এত বড় পার্থক্য হবে না এখানের মধ্যে, একটা রেঞ্জের মধ্যে থাকে। হ্যাঁ, এবং সফটওয়্যারের মধ্যে কিন্তু তোমার ডিফারেন্ট রেজাল্ট আসে এখানের মধ্যে। অথেন্টিক বলে কিছু না, দুটাই অথেন্টিক, দুইটা আলাদা এজেন্সি, দুটাই অথেন্টিক। আসলে এগুলো হচ্ছে আমাদের সুমারের ডেটা। নির্ভরশীল জনসংখ্যা বলছিলাম 14 বছরের নিচে 65 বছরের উপরে যারা, তারা হচ্ছে নির্ভরশীল ডিপেন্ডেন্ট, আর 15 বছরের নিচে 64 বছরের উপরে যারা ডিপেন্ডেন্ট। তবে 0 থেকে 14 বছর এরা ডিপেন্ডেন্ট, আর 65 মতো দুধ এরা হচ্ছে ডিপেন্ডেন্ট। আর কর্মক্ষম কারা? 15 থেকে 64, এরা হচ্ছে কর্মক্ষম। প্রতি 100 জন কর্মক্ষম মানুষের অ্যাগেনিস্টে ডিপেন্ডেন্ট মানুষ হচ্ছে যে ওভারঅল 52.64। তবে গ্রাম অঞ্চলে ডিপেন্ডেন্ট মানুষের সংখ্যা একটু বেশি, 56.0 না, যেহেতু ওখানে বয়স্ক মানুষ বেশি, শিশুও বেশি ওখানের মধ্যে। শহরে বয়স্ক কম, শিশুও কম, 45.63 শহরে, ডিপেন্ডেন্টটা কম শহরে। শিশু অনুপাত মহিলা, প্রতি 1000 জন মহিলার অ্যাগেনিস্টে শিশু হচ্ছে 332 জন। পরিবারের গড় সদস্য সংখ্যা, প্রতি পরিবারে গড়ে 4 জন সদস্য আছে। শিক্ষার হার বলে ফেলছে 14.66 জনশুমারিতে। ইন্টারনেট ব্যবহারকারী 30.68। তুমি সরকারের উন্নয়ন রিলেটেড কোনো কিছু লিখলে এই ডাটাগুলো সব জায়গায় ব্যবহার করতে পারবা। এই ডাটাগুলো হচ্ছে আলু, এগুলো হচ্ছে কি আলু তরকারির মতো, তুমি রিটেনে যা কিছু লিখবা এই ডাটাগুলো ঢোকা দিতে পারবা আলু তরকারির মতো। তো বাংলাদেশের উন্নয়ন তুমি কিছু লিখবা যে বাংলাদেশ উন্নয়নের রকেট আগায় চলতেছে, ইন্টারনেট ব্যবহার করে 30.68। জনশুমারি 2022-এর ডেটা অনুযায়ী বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 30.68। জনশুমারি 2022 অনুযায়ী বাংলাদেশের শিক্ষার হার 14.66। এই আলু তরকারির মতো তুমি যে কোনো রচনার মধ্যে এই জিনিসটা ঢোকা দিতে পারবা। ইভেন তুমি ভাইবার সময় বলতে পারবা, তোমাকে লোকজন ভাবে তুমি সলিমুল্লাহ খান, কিরে ভাই এতে তো সব ডেটা ছাড়া কথা বলে না, সলিমুল্লাহ খান যেরকম ডেটা ছাড়া কথা বলে না, তোমার লোকজন দেখলে বুঝবে তুমি অনেক উচ্চশিক্ষিত। সো ডাটার কিন্তু অনেক কাজ আছে। আর ঘনত্ব হচ্ছে ওভারঅল 1119, এটা বলে ফেলছিলাম সুমারিতে। এখন দেখো তো কোন এলাকায় সবচেয়ে জনসংখ্যা ঘনত্ব বেশি? 2156, ঢাকায় সবচেয়ে ঘনত্ব বেশি। আর ঘনত্ব সবচেয়ে কম কোথায়? বরিশাল 688। তা ঢাকা সবচেয়ে বেশি, বরিশালে সবচেয়ে কম ঘনত্ব। তাহলে এখান থেকে এই 4 থেকে তুমি দেখে ফেললা। তাহলে ঢাকা সবচেয়ে বেশি 2156, বরিশাল সবচেয়ে কম ঘনত্ব 688, ওভারঅল 1119। জেলা হিসেবে ঘনত্ব সবচেয়ে কম হচ্ছে, এটা হওয়ার কথা ছিল কিন্তু বান্দরবান হওয়ার কথা ছিল, কারণ বান্দরবানের মানুষজন কিন্তু খুবই কম।
আগের সুমারিতে বান্দরবান ছিল সবচেয়ে কম জেলা হিসেবে, কিন্তু বর্তমান সুমারিতে রাঙামাটি 106, বান্দরবান 107। এখানে আমার ধরনের ডেটার মধ্যে একটু হেরফের হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে বান্দরবানি হওয়ার কথা, কিন্তু এখন আমার কথা মূলত হবে না এখানের মধ্যে। আমার কথা কি কিছু হবে? ডেটা কি বলে সেটাই। এখন বিবিএস কি বলে? বিবিএস বলছে রাঙামাটিতে ঘনত্ব কম, তো বিবিএসের কথা রাইট। বাস্তবতা বলে বান্দরবানে কম হওয়ার কথা, কি আমাদের কথা তো এখানে কাজ হবে না, ডেটা যেটা বলে সেটাই। এটা আমি দুটাই লিখে দিয়েছি, আমি জানি তোমরা এটা নিয়ে প্রশ্ন করবা যে বান্দরবানে কম হওয়ার কথা, কারণ বান্দরবানের তো লোকসংখ্যা কম, খুবই কম বান্দরবানের লোকসংখ্যা, কিন্তু না, ওদের হিসেবে রাঙামাটি সবচেয়ে কম ঘনত্ব, তা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি, এবং আর বরিশালে সবচেয়ে কম। আচ্ছা, এখন জনসংখ্যা বৃদ্ধির হার মানে 100 জন জনসংখ্যা যদি থাকে, পরের বছর সেখান থেকে নতুন কয়জন পয়দা হয়েছে, এটা বলা হয় জনসংখ্যা বৃদ্ধি। প্রতি 100 জন কতজন বাড়ছে। আমরা জানি সবচেয়ে কম জনসংখ্যা বান্দরবানে, এবং ঘনত্ব সবচেয়ে কম ছিল কিন্তু বান্দরবানে, আমরা আগের সুমারিগুলো অনুযায়ী। কিন্তু বর্তমান সুমারিতে ঘনত্ব কম হচ্ছে রাঙামাটি, বর্তমান সুমারিতে কম হচ্ছে আমাদের রাঙামাটি। বান্দরবানে তো জনসংখ্যা কম, সেটা আমরা জানি সবাই, ঘনত্ব কম ছিল সেখানে। আচ্ছা, এখনও জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোথায়? বৃদ্ধির হার এখানে কমনলি মিস্টেকটা হয় এখানে, আমি এটা বারবার মনে করে দিচ্ছি এই জন্য যে জনসংখ্যা বৃদ্ধির হার একদম স্মরণকালে সবসময় বৃদ্ধির হারটা ছিল সিলেটে বেশি, সবসময় সিলেটে বেশি ছিল। কারণ হচ্ছে তোমার সিলেটে যেহেতু একটু আনন্দ বিনোদন একটু কম আছে, তো লোকজন সন্ধ্যায় বাসা চলে যায়, বাসা চলে গেলে তখন আর কি আর করবে ওরা, তো জনসংখ্যা বেড়ে যায় ওদের। আসলে এইটা না, কারণ হচ্ছে সিলেট হচ্ছে সবসময় এখানে ধর্মীয়ভাবে কিছুটা তোমার কনজারভেটিভ, সবসময় ধর্মীয়ভাবে সিলেট খুব কনজারভেটিভ। তার ফলে সিলেটে কন্ট্রাসেপশন প্রিভ্যালেন্স রেট খুবই কম। যেমন হবিগঞ্জে এখানে কন্ট্রাসেপশন ব্যবহার করে না বললে চলে, ওরা কোনো রকম কন্ট্রাসেপশন ব্যবহার করে না, এই জন্য জনসংখ্যা সবচেয়ে বেশি ছিল বৃদ্ধি সিলেটে। কিন্তু আমাদের সুমারিতে জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে বেশি হলো ঢাকায়। তবে এটা লোকজন বাচ্চা পয়দা করতেছে সেজন্য না, সেটা বরিশালের আসা পুরো ঢাকা শহর ভরা ফেলতেছে সেজন্য। তাহলে ঢাকা বিভাগে জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে বেশি, আগে সিলেট ছিল, দ্যাট ইজ ট্রু, কিন্তু এখন ওরা ঢাকা বিভাগে বরিশালের এসে পুরো ঢাকা শহর দখল করে ফেলতেছে, 1.74। আর বৃদ্ধি সবচেয়ে কম হচ্ছে কোথায়? বরিশালে। তাহলে এখান থেকে লোকজন কমে যাচ্ছে। তো যদি কোনো মধ্যে ওরা ঢাকার পোলা বা বরিশালে মেয়ে বিয়ে হলে কিন্তু সর্বনাশ, একজন কেউ আসলে জনসংখ্যা বাড়াই, আরেকজন বলবে জনসংখ্যা কমায় না, তো সমস্যা যাবে তখন। পড়াশোনা সবচেয়ে বেশি এখানেও ঢাকায়, শীর্ষ বিভাগ ঢাকায়। এটা পড়াশোনা না, এটা সাক্ষরতার হার মানে ওর নিজের নাম লিখতে পারে কিনা। এই সাক্ষরতার হার আর পড়াশোনা কিন্তু সেম না। সাক্ষরতার হার মানে নিজের নাম নিজে লিখতে পারে কিনা। আচ্ছা, সাক্ষরতার হার সবচেয়ে বেশি হলো ঢাকা বিভাগে, সবচেয়ে কম ময়মনসিংহ লোকজন কী অবস্থায়, তোমাদের সাক্ষরতার হার কম কেন হতো? তোমরা কী করো মিয়া? তোমরা মানুষকে নাম লেখানো শেখাতে পারো না? ওদের এখানে সাক্ষরতার হার খুবই কম বিভাগ অনুযায়ী। আর জেলা হিসেবে সবচেয়ে বেশি হচ্ছে পিরোজপুর সর্বোচ্চ সাক্ষরতার হারে। আর জামালপুরের ডিসি ওখানে কী যে করছে, জামালপুরের ডিসি কিন্তু সাক্ষরতার হার বাড়াতে পারে না। হ্যাঁ, জামালপুরের ডিসি ওখানের মধ্যে কী করছে, এখানে কিছু একটা করছে মনে হয়, তো ওখানে সাক্ষরতার হার সর্বনিম্ন। চিনো কি না তোমরা জামালপুরের ডিসিকে? যারা চিনো ওরা ধ্বংস হয়ে গেছে, ওরা হচ্ছে আসলে ওদের কোনো পড়াশোনার মধ্যে নাই। যারা জামালপুরের ডিসিকে চিনো, তোমরা পড়াশোনা করো না, সারাক্ষণ ফেসবুক, তোমরা কিচ্ছু করো না, সারাক্ষণ ফেসবুক করো। আচ্ছা, আর বেশি নাই, চলে আসছি শেষ দিকে। এখন স্থূল জন্মহার প্রতি হাজারে কতজন তোমার জন্ম হচ্ছে? 18.8। আর প্রতি হাজারে কতজন মারা যাচ্ছে? 5.7। তাহলে জন্ম 18.8, মৃত্যু 5.7, তাহলে বাড়তেছে কত? 13.1। তাহলে 1000-এর মধ্যে যদি 13.1 বাড়ে, 100-র মধ্যে কতজন বাড়ে? 1000-এ 13.1 জন যদি বাড়ে, 100-র মধ্যে কতজন বাড়ে? 1000-এ 13.1, তো 100-তে 1.31, তাই না? তাহলে আমাদের সমীক্ষাতে জনসংখ্যা বৃদ্ধির হার 1.3 আছে কি না বলো? 3 আছে, ওকে। ওরা যেভাবে মডেলিং করে, ওদের স্যাম্পল অনুযায়ী ওরা যে সকল এলাকায় স্যাম্পলিং করলো সে সকল এলাকা থেকে স্থূল জন্ম হার কত এবং স্থূল মৃত্যু হার কত, তার বিয়োগ করে সেখান থেকে ওরা জনসংখ্যা বৃদ্ধির হার ওরা বাইর করে। ওদের মেথড আর জনসংখ্যার মেথডটা সেম না, আর ওরা তো একটা করে কাউন্ট করে না। সমীক্ষালয়কে এতগুলো কাউন্ট করতে পারবে নাকি? ওরা তো ওদের মডেলিং করে ওরা করে। শিশু মৃত্যু হার এটা অলরেডি বলে ফেলতে, প্রতি হাজার জীবিত জন্মে হচ্ছে 22। বাংলাদেশ অনেক বছর পর্যন্ত তোমার অনেক বেশি ছিল, আরও আগে আরও অনেক বেশি ছিল, এটা অলরেডি এটা কমতেছে। তবে এটাতে তোমার স্ট্যাটিক হয়ে আছে অনেক দিন পর্যন্ত, এটা কমানোর চেষ্টা করা হচ্ছে আরও। যে কয়টা কারণে কমানো যাচ্ছে না সেটা হলো ড্রাউনিংয়ে মৃত্যু কমানো যাচ্ছে না। ড্রাউনিংয়ে কিন্তু তোমার প্রতি বছর অনেক শিশু মারা যায়, এই জন্য আমাদের তোমার ওভারঅল শিশু মৃত্যু হারে খুব প্রভাব পড়ে। ড্রাউনিং কমানো মানে মৃত্যু কমানোর জন্য চেষ্টা করা হচ্ছে।
পুকুরে পড়ে মারা যাওয়াটা আর কি। আর মোট প্রজনন হার তোমার রিপ্রোডাক্টিভ এজে যে নারীরা আছে 15 থেকে 49 বছর বয়সী মহিলা, তাহলে প্রতি নারীর এগেনস্টে 2.05, এটা হচ্ছে মোট প্রজনন হার। সমীক্ষালয়তে প্রতি বছর ওরা হচ্ছে ওদের ডেটা পাবলিশ করে, আর আদমশুমারি তো 10 বছর পর পর, সমীক্ষা তো প্রতি বছর রিলিজ হয়। তো জনসংখ্যা বিষয়ক ডেটাগুলো বেশি চেঞ্জ হয় না, ওরা খুব বেশি চেঞ্জ করে না। তুমি দেখবে 24 সালে যেটা বেরোবে দেখবে আগের বছরের সাথে মিল আছে বেশিরভাগই। সমীক্ষা 2023 অনুযায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার হার 65.6, 65.6। আসলে প্রত্যাশিত গড় আয়ুষ্কাল, এটা 2022 ডেটা একরকম ছিল, 21 ডেটা একরকম ছিল, এখন লেটেস্ট হচ্ছে এইটা 72.3 প্রত্যাশিত আয়ুষ্কাল 72.3। আমরা একবার রিভিউ করব। তো এখানে তোমার মহিলারা বাঁচে 74.1 গড়ে, মানে গড় আয়ুষ্কাল, আর মহিলারা পেইন দেওয়ার কারণে ছেলেরা হচ্ছে যে তোমার ওরা অনেক কষ্ট পায়, এর ফলে হার্ট অ্যাটাক করে বেশি ওদের, সেই জন্য 70.6। কেন ছেলেদের হার্ট অ্যাটাক বেশি? তারপরে অ্যাক্সিডেন্টে মরে বেশি ছেলেরা, যুদ্ধে যায়, আর ছেলেরা একটু তোমার বিড়ি টানে, একটু এটি বিড়ি টানে ছেলেরা। বিড়ি টানার তো মেয়েরা কষ্ট দিলে বিড়ি টানবে না, কি আর করবে ওরা, এখন মেয়েরা কষ্ট দিলে তো বিড়ি টানতে হবে। হ্যাঁ, ছেলেদের অকাল মৃত্যুর পরিমাণটা বেশি, যেহেতু হার্ট অ্যাটাক ছেলেদের মধ্যে বেশি অনেক। হ্যাঁ, সুইসাইডও ছেলেদের মধ্যে বেশি, সুইসাইডাল টেন্ডেন্সি ছেলেদের মধ্যে বেশি। এগুলো দেশে কিছু কারণ আছে, সেটা হচ্ছে আমাদের সমাজ বলছে যে ছেলেরা কান্নাকাটি করতে পারবে না, ছেলেরা দুঃখ কষ্ট পাইলে এটা মনের মধ্যে চাপায় রাখতে হবে। হ্যাঁ, এই মনের মধ্যে চাপায় রাখতে হবে ছেলেরা দুঃখ কষ্ট, এটা কান্নাকাটি করা যাবে না, দুঃখ কষ্ট শেয়ার করা যাবে না। তার ফলে ছেলেদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি খুব বেশি। কিন্তু সমাজ আমাদের শিখেছে ছেলেরা কান্না না করে, পুরুষ মানুষের কান্না কিসের। তো এটা খুবই দুঃখজনক, কষ্ট তো সবারই আসলে না। যাই হোক, এখানে ফান করলাম, মেয়েরা কষ্ট দিচ্ছে সেই জন্য না। আবার অনেকে আবার এখন দেখা যাচ্ছে আমার কথা মাইন্ড করতেছে, আমি নাকি মেয়েদেরকেও ভয়া প্রতিপন্ন করি। বিষয়টা হচ্ছে ছেলেদের মধ্যে অকাল মৃত্যুর পরিমাণটা বেশি, এই জন্য অ্যাভারেজ ছেলেদের কমে গেছে। তাহলে 70.6 পুরুষ, মহিলা 74.1। সমীক্ষা 2024 সালে ডাটা চেঞ্জ হলে তখন সেটা মুখস্থ করবা, তার আগ পর্যন্ত এটা মুখস্থ করো। তাহলে ওভারঅল হচ্ছে 72.3 পুরুষ নারী মিলা, আর মহিলা একটু বেশি 74.1, পুরুষ 70.6। বিবাহের গড় বয়স, এখানে ছেলেরা 26.3 আর মহিলা 20.7। এটা আমাদের দেশে আরও কম ছিল, বাট আমাদের নানাভাবে সচেতনতামূলক কর্মকাণ্ডের কারণে তোমার এটা একটা আস্তে আস্তে বাড়ছে। মেয়েদের 20.7 আর ছেলেদের হচ্ছে 26.3 বিবাহের গড় বয়স। ঘনত্ব এগুলো অলরেডি পড়ে ফেলছি। সুমারি অনুযায়ী 1119 সুমারি, সমীক্ষা 1153। আর বৃদ্ধির হার সুমারিতে 1.22, সমীক্ষাতে 1.3। বিশ্ব জনসংখ্যা সংক্রান্ত 3টা দিবস পরে আমরা রিভিউ করব। প্রথমে বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস, আগে পুরো দুনিয়ার তাদেরটা নিয়ন্ত্রণ করুক, আমাদেরটা পরে। তাহলে পুরো দুনিয়া আগে তাদেরটা করুক, ওরা 2রা জানুয়ারি করে ফেলুক নিয়ন্ত্রণ, আমাদেরটা আমরা একটু পরে করি, কি বলো? ওরা ওদেরটা করুক আগে, আমরা 2রা ফেব্রুয়ারি করবো। হ্যাঁ, আমরা একটু পরে করি, তাহলে আমরা আগামী ফেব্রুয়ারিতে আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ করবো, ওটা আমাদের জাতীয় জনসংখ্যা দিবস। হ্যাঁ, আর 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। তাহলে নিয়ন্ত্রণ দিবস হলো একটা, বিশ্ব জনসংখ্যা দিবস হলো আরেকটা। এটা হলো 11 জুলাই, এটা খুব গুরুত্বপূর্ণ দিবস। ম্যালথাস ভাই বলছে জনসংখ্যা বাড়ে তোমার হচ্ছে জ্যামিতিক হারে, এটা ম্যালথাস ভাইয়ের কথা। জনসংখ্যা বাড়ে 1, 2, 4, 8, 16, 32, 64, 188 এইভাবে। খাবার এভাবে বাড়ে না, খাবার 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ এইভাবে বাড়ে। আর জাতীয় শিশু নীতি অনুযায়ী শিশুর বয়স হলো 0 থেকে 18, আর কিশোর হচ্ছে 7 থেকে 16, কিশোর অপরাধের বয়স সীমা। এই জন্য তোমরা দেখবে কি অপরাধ করলে বলে যে ও বাচ্চা বলা, ওর বয়স কমানোর চেষ্টা করে আইনজীবী। তো কারণ 16 বছরের নিচে হলে ওর শাস্তি তখন তোমার কমে যাবে, ওকে তখন সংশোধন আকারে পাঠানো হবে। তো এরকম কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্র আছে বাংলাদেশে মোট 3টা, ছেলেদের জন্য 2টা, মেয়েদের জন্য 1টা। ছেলেদের জন্য প্রথম হচ্ছে টঙ্গী গাজীপুর, সেকেন্ডটা হচ্ছে যশোরে, আর মেয়েদের জন্য একটা মাত্র আছে কোনাবাড়ি গাজীপুর। 1 কোটির অধিক যদি জনসংখ্যা থাকে কোনো শহরে তাকে বলা হয় মেগা সিটি, আর 2 কোটির বেশি থাকলে তাকে বলা হয় মেটা সিটি। হ্যাঁ, তাহলে আমরা একটু রিভিউ করে আসি এতক্ষণ যা পড়লাম, এরপর আমরা একটা কাহুতে যাব। তাহলে জনসংখ্যা নীতি প্রথম প্রণীত হয়েছিল 76 সালে, প্রথম জনসংখ্যা নীতি অনুমোদন করা হয়েছিল 4 সালে, এখন চলতেছে দ্বিতীয় জনসংখ্যা নীতি 2012টা। তো 18 সাল থেকে বলা শুরু করছে ফ্যামিলি প্ল্যানিং লোকজন, ছেলে হোক মেয়ে হোক 2 সন্তান যথেষ্ট, কিন্তু আগে ওরা বলতো 2 সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। হ্যাঁ, তো 2012 সালে তো এই নিয়ম চলতেছিল, তো 2 সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আমি ভয় পেয়েছিলাম, আমি ভাবছিলাম ওরা নাকি কদিন পরে যদি বলে যে এরকম 1টি সন্তানের বেশি নয়, না হলে ভালো হয়, এটা বললে তো মনে আরও বিপদ হয়ে যাবে পরে না, ওরা 2018 সালে বুঝতে পারছে আসলে 1টি সন্তান হইলে সমস্যা আছে একটু, এখন ওরা চেঞ্জ করছে ওদের মতবাদ, ওরা ছেলে হোক মেয়ে হোক 2 সন্তানই যথেষ্ট। নিপোর্ট
স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে, আজিমপুর ঢাকায় অবস্থিত এটা। এনপিসি, ন্যাশনাল পপুলেশন কাউন্সিল, প্রধানমন্ত্রী, এগুলো যা পড়তেছে এগুলো সবগুলো স্বাস্থ্য পরিবার কল্যাণ। বিএনএনসি এগুলো সেম, সভাপতি প্রধানমন্ত্রী, অবস্থান মোহাম্মদপুর ঢাকায়, এবং এটা পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল সেম, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে। প্রথম ভূমিজলে বসছিল টোটের বন্দোবস্ত। ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয়েছিল লর্ড মেয়র আমলে 1872 সালে। প্রথম আধুনিক আদমশুমারি যুক্তরাষ্ট্রে, ওরা স্বাধীন হওয়ার 14 বছর পরে। পাকিস্তান আমলের প্রথম আদমশুমারি 1951 সালে, আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম আদমশুমারি 1974 সালে। এখন পর্যন্ত আদমশুমারি হয়েছে মোট 6 বার। প্রথমটা 74, পরেরটা 81, 7 বছরের গ্যাপ। পরে সবগুলো 10 বছর পর হয়েছে। কিন্তু সর্বশেষটা 21 সালে হওয়ার কথা থাকলেও এটা কোভিডের কারণে 1 বছর পরও হয়েছে। আর আদমশুমারি নামটা একটু কেমন জানি, আদম, তো এটা চেঞ্জ করা হয়েছে পরিসংখ্যান আইন অনুযায়ী। এটার নামকরণ করা হয়েছে জনশুমারি ও গৃহগণনা। এটা পরিচালনা করছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তারা হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে। আর গণনা করা হয় 15 থেকে 21 জুন। এখানের মধ্যে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে তৃতীয় লিঙ্গ এবং প্রবাসীদেরকে, ভাসমান মানুষদেরকে নিয়ে গণনাটা শুরু হয়েছে। আর এখানে কারিগরি সহায়তা দিচ্ছে নাসা। আর আমরা এখানে ফলো করছি মডিফাইড ডিফ্যাক্টো, তার মানে যারা যে খানায় সেখানে তো গুনছি, যারা কক্সবাজার ঘুরতে ঘুরতে গেছে বা ডিউটি করতেছে, হাসপাতালে ভর্তি, তাদেরকে তাদের খানার মধ্যে গণনা করছি। 14 জুন দিবাগত রাত যে 00:00, এটাকে বলা হয় শুমারি মুহূর্ত। শুমারি রাত হচ্ছে 14 জুন দিবাগত রাত 12টা থেকে 15 জুন ভোর 6টা পর্যন্ত, এই 6 ঘন্টা। আর শুমারি কাল হচ্ছে 15, 16, 17, 18, 19, 20, 21। খানা হচ্ছে এক পাতলা যারা খায়। বর্তমানে জনসংখ্যা হচ্ছে আমাদের সর্বশেষ জনশুমারি অনুযায়ী, চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী 16,98,00,000। ওদের প্রথম রিপোর্টে ছিল 16,51,00,000। তাহলে আমাদের পিটুয়ের কিছু স্টুডেন্টকে যখন ওরা কাউন্ট করে নেয়, পর আমরা তীব্র প্রতিবাদ জানাছিলাম। তো ওরা হচ্ছে যে তখন তোমাদের কাউন্ট করে ফেলছে, তোমরা মন খারাপ আর করার কিছু নেই, তোমাকে এর ভিতরে তুমি আসো। কিন্তু 16,98,28,911। এই 4টা মুখস্থ করতে বলছিলাম। বৃদ্ধির হার চেঞ্জ ছিল কিছুটা। শুমারিতে 1.22, সমীক্ষাতে 1.3। ঘনত্ব শুমারিতে 1119, এই সমীক্ষালারা কিছুটা অ্যাডজাস্ট করছে, ওদের এটা বেশি, 1153। পুরুষ মহিলা সমীক্ষাতে 98.1 অনুপাত 100, আর শুমারি আলাদা এখানে 98.04 অনুপাত 100। তাহলে কোনটা বেশি দেশে, পুরুষ বেশি নাকি মহিলা বেশি? দেশে কোনটা বেশি? শিশু মৃত্যু হার হচ্ছে 22 জন। সাক্ষরতার হার সমীক্ষা আলাদের হিসাবে একটু বেশি, 76.4, আর শুমারি আলাদের এখানে 14.66। হ্যাঁ, মহিলা একটু বেশি। নির্ভরশীলতার অনুপাত হচ্ছে বলছিলাম কর্মক্ষম 100 জনের মানুষ এগেনিস্টে, যে আমাদের 15 থেকে 64 বছর এরা কর্মক্ষম, এদের এগেনিস্টে কতজন নির্ভরশীল মানুষ? তাহলে ওভারঅল 52.64। পল্লী এলাকাতে এখানে বয়স্ক লোকের সংখ্যা বেশি, এখানে তোমার শিশুও বেশি, সেই জন্য 56.09। শহরে 45.63। আর শিশু মহিলা বলছিলাম প্রতি 1000 জন নারীর এগেনিস্টে শিশু হচ্ছে যে 332 জন। শিক্ষার হার 14.66, শুমারি আলারা বলছে, সমীক্ষা আলারা বলছে একটু বেশি, 76, ওদের হিসাব ছিল 76.4। ইন্টারনেট এটা ব্যবহার করে অনেক, 30.68। পরিবারের গড় সদস্য 4 জন। ঘনত্ব 1119, ঢাকা সবচেয়ে বেশি 2156, বরিশালে সবচেয়ে কম 688। জেলা হিসাবে ঘনত্ব হইল রাঙামাটি 106 প্রতি বর্গ কিলোমিটারে। জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে বেশি ঢাকায় 1.74, আগে সিলেট থাকলেও বর্তমানে ঢাকা বিভাগে সবচেয়ে ঘনত্ব বেশি, কারণ বরিশালের লোকজন আসে এখানে ঘনত্ব বাড়াই ফেলতেছে। আর বৃদ্ধি সবচেয়ে কম বরিশালে 0.79। সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকায়, সবচেয়ে কম ময়মনসিংহ, শীর্ষ হচ্ছে জেলা হিসেবে পিরোজপুর, আর সবচেয়ে কম জামালপুরের ডিসি। স্থূল জন্মহার 18.8, মৃত্যু হার হচ্ছে 5.7। বিয়োগ করে দেখলাম প্রতি 1000-এ 13.1 বাড়ে, তার শতকরা 1.3, হিসাব ঠিক আছে। শিশু মৃত্যু হার 1000-এ 22। মোট প্রজনন হার মানে হচ্ছে যে প্রতি একজন রিপ্রোডাক্টিভ এজে থাকা নারীর এগেনস্টে তোমার বাচ্চা 2.05 কতটা তোমার হচ্ছে যে এখানে প্রেগনেন্সি ক্যালকুলেট করে। আর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হার ওভারঅল 65.6। প্রত্যাশিত আয়ুষ্কাল এখানে ছেলেরা পিছিয়ে আসছে, ছেলেদের 70.6, মহিলা 14.1, আর হচ্ছে যে ওভারঅল 72.3। ছেলেরা কিন্তু অনেক কম, কত 3.5 কম, তা প্রায় 3.5 মতো কম কিন্তু। ওকে, তাহলে এখানের মধ্যে বিবাহের বিবাহের গড় বয়স না, আমরা বলতেছিলাম যে এখানে তোমার আয়ুষ্কালের দিক দিয়ে ছেলেরা পিছিয়ে আছে 14.6, মেয়েরা 14.1, প্রায় 3.5 বছর পিছিয়ে আছে ছেলেরা।
তো মেয়েরা যদি ও তোমার সবসময় যদি চায় আর কি, ও জামাই ওর পর্যন্ত থাকবে শেষ পর্যন্ত, তো মোটামুটি ও একটু জুনিয়র বিয়ে করা উচিত মনে হয়। বিবাহের গড় বয়স ছেলেদের একটু বেশি, 26.3, মেয়েরা 20.7। আমরা পড়বো জনসংখ্যার এখন বাকি অংশটুকু, খুবই গুরুত্বপূর্ণ। তো যদি তোমরা মোটামুটি মনোযোগ দিতে পারো শেষ পর্যন্ত, তুমি পরীক্ষার তুমি হচ্ছে যে আগের অংশটুকুর সাথে এই অংশটুকু দুটা মেলায় মোটামুটি তুমি এখানে 3 থেকে 4 নাম্বার কমন পাবা। আমরা পড়বো এখন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী। তো চলো আমরা কিছু সংখ্যা জানি আগে। আদিবাসী বা ইন্ডিজেনাস বলতে বোঝানো হয় যে কেউ যে দেশ থেকে আদিবাস সেখানে বসবাস এমন গোষ্ঠী। তবে এই ভার্সনটার একটা এক্সটেন্ডেড ডেফিনেশন আছে, সেটা হচ্ছে যে দেশ থেকে আদিবাস সেখানে থাকতে হবে এরকম কোনো কথা নাই। ব্যাপার হচ্ছে যে যে ধরনের জনগোষ্ঠী তারা এই আধুনিক যে সমাজ ব্যবস্থা এটার মুখেও তারা কিন্তু নিজেদের কৃষ্টি কালচার বজায় রেখে স্বাধীন এবং স্বতন্ত্রভাবে যারা বসবাস করতে পারতেছে এবং যাদের কালচার মোটামুটি হুমকির মুখে, তাদেরকে বলা হয় আদিবাসী। তো আমাদের সরকার সেই সংখ্যাটা গ্রহণ করে নাই। আমাদের সরকার এখনও যে দেশ থেকে আদিবাস সেখানে বসবাস এমন গোষ্ঠীকে আদিবাসী বলা হয়, এই সংখ্যার মধ্যে রয়ে গেছে। এই জন্য আমাদের সরকার আদিবাসী স্বীকৃতি দেয় না। আর আদিবাসী স্বীকৃতি দিলে সেখানে কিছু অধিকারের প্রশ্ন চলে আসবে, সরকার চাচ্ছে না সেই অধিকারগুলো দিতে। দ্যাটস ওয়াই এইটা একটা আমাদের দেশে এখনও অমীমাংসিত ইস্যু, বিভিন্ন মহল থেকে আন্দোলন চলতেছে। যদি কখনো হয় তখন আমরা আদিবাসী শব্দটা ব্যবহার করব, কিন্তু এখন পর্যন্ত আমরা উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটা ব্যবহার করব। উপজাতি হচ্ছে এক দেশে আদিবাস আর অন্য দেশে বসবাস এমন গোষ্ঠী। সংবিধানের 23 ক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ করবে, উন্নয়ন করবে এবং বিকাশের ব্যবস্থা গ্রহণ করিবেন। 23 ক। তাহলে বর্তমানে আদিবাসী উপজাতি সম্প্রদায় ক্ষুদ্র জাতিসত্তা নামেও পরিচিত। আদিবাসী দিবস 9 আগস্ট। 3টা দিবস মনে রাখো। আন্তর্জাতিক আদিবাসী দিবস 9 আগস্ট, জাতিসংঘ ঘোষিত আদিবাসী বর্ষ 1993 এবং জাতিসংঘ ঘোষিত আদিবাসী ভাষা বর্ষ 2019, এটা ভাষাবর্ষ। ষষ্ঠ আদমশুমারি অনুযায়ী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোট জনসংখ্যার 1%। তো বাংলাদেশে বসবাসকারী বর্তমানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 50টি। এইটা নিয়ে বিতর্ক যথারীতি, কারণ একটা পরীক্ষার মধ্যে ছিল 50 অপশানে ছিল না সরকারি গ্যাজেটে, এবং আমাদের যে সর্বশেষ যে জনশুমারি সেখানে কিন্তু 50টাই। কিন্তু লাস্ট একটা বিসিএসে 50 অপশানে ছিল না, অপশানে ছিল 48। তাহলে ওটাই অ্যান্সার, কারণ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট হলো 48টা। আর ইথনোলগ যারা হচ্ছে যে পৃথিবীর মানুষ কী কী ভাষায় কথা বলে এবং কটা জাতি গোষ্ঠী মানুষ বসবাস করে, এটা নিয়ে যারা গবেষণা করে ইথনোলগ, তাদের রিপোর্ট অনুযায়ী 41টা। সর্বাধিক উপজাতি বাস করে পার্বত্য চট্টগ্রামে 11টা উপজাতি। আর সংখ্যার দিক দিয়ে সবচেয়ে যে জেলায় সবচেয়ে বেশি আদিবাসী জনগোষ্ঠী বাস করে তাকে বলা হয় সেটা হচ্ছে রাঙামাটি। সর্বনিম্ন সংখ্যক উপজাতি জনগোষ্ঠী যে জেলায় বাস করে সেটা পাশে লেখায় আছে, সেটা হচ্ছে লালমনিরহাট। মাত্র 118 জন বাস করে লালমনিরহাটে। আগে এটা মেহেরপুর ছিল, এখন লালমনিরহাট 118 জন মাত্র। বাংলাদেশে উপজাতীয় ভাষার সংখ্যা 32, কোনো কোনো মধ্যে 34টা। তোমরা দুইটাই মাথায় রাখতে হবে, 32 বা 34। না, আমরা বেশিক্ষণ যাই না ক্লাসে বেশিক্ষণ যাই না আমরা। তোমার প্রিয় ক্লাসে চলে আসছি, তুমি তো ক্লাসটাকে পছন্দ করো, তোমার ক্লাসে চলে আসছি। তো সংখ্যার দিক দিয়ে, তার মানে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশে বৃহত্তম উপজাতি গোষ্ঠী হচ্ছে চাকমা উপজাতি। আর সমতলের বৃহত্তম হচ্ছে সাঁওতাল। যদি বলি শুধু সমতল তাহলে সাঁওতাল, আর যদি বলি সংখ্যার দিক দিয়ে ওভারঅল সবচেয়ে বৃহত্তম আদিবাসী গোষ্ঠী কোনটা, তাহলে হচ্ছে চাকমা। তার সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি চাকমা, সেকেন্ড হচ্ছে মারমা, তৃতীয় হচ্ছে ত্রিপুরা। আগে সাঁওতাল ছিল, এখন 3 নম্বরে চলে আসছে ত্রিপুরা। এই 3টা জাতিগোষ্ঠী পাহাড়ে বেশি। সাঁওতালরা সমতলের বৃহত্তম উপজাতি, তবে ওভারঅল তারা চতুর্থ সংখ্যার দিক দিয়ে। তাহলে চাকমা, মারমা, ত্রিপুরা এই 3টাই পাহাড়ে বেশি, সমতলে সাঁওতাল বেশি। 3 নম্বর এখন ত্রিপুরা, আগে সাঁওতাল ছিল। জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে কম যে উপজাতি সেটা হলো ভিল এবং গুর্খা। কোন বইয়ের মধ্যে অন্য তথ্য লিখছে, কিন্তু আমরা জনসংখ্যার ডেটা অনুযায়ী সবচেয়ে কম জনসংখ্যা হচ্ছে ভিল, মাত্র 95 জন, গুর্খা মাত্র 100 জন। আমরা কিছু তথ্য ছিন্ন বিচ্ছিন্ন করে আগে দেখবো, এরপর আমরা খুব কম বাইরে কিছু তথ্য দেখব। তো চাকমারা মূলত কৃষিকাজ করে এবং ওদের চাষ পদ্ধতি হচ্ছে জুম। গারো উপজাতি যারা, তাদের প্রকৃত নাম হচ্ছে মান্দি, ওরা নিজেদেরকে বলে মান্দি। তো পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক তোমরা আলাদা করে মুখস্থ করা লাগবে না, তুমি শুধু মনে রাখো মাতৃতান্ত্রিক উপজাতি হচ্ছে খাসিয়া এবং গারো। খাসিয়া মানে খাসি আর খাসি সেম জিনিস, খাসি এবং খাসিয়া
সেম জিনিস। সো খাসি এবং গারো এরা হচ্ছে মাতৃতান্ত্রিক উপজাতি, তার মানে হচ্ছে বিয়ের পরে তোমার ছেলে মেয়ের বাড়িতে যায় এবং সম্পত্তির উত্তরাধিকার মা থেকে মেয়ে এভাবে যায় আর কি। হাসির কী হইলে এখানে একটা ওনার বিয়ে হচ্ছে, উনি কাঁদতেছে, তুমি হাসতেছো কেন এখানের মধ্যে? তোমার বিয়েকে তুমি কান্না করবে না? বিয়েতে ছেলেরা হচ্ছে যে হাসে, মেয়েরা কান্না করে, ওটাই মেয়েদের লাস্ট কান্না, আর ওটাই ছেলেদের লাস্ট হাসি, বুঝতে পারছো? ছেলেরা তো কান্না করে না বিয়ের সময়, মেয়েরা কান্না করে, ওইটাই মেয়েটার লাস্ট কান্না, ওইটার ছেলেদের ওইটাই শেষ হাসি। কিন্তু সাবধানে থাকবে, তোমরা হাসাহাসি করতেছো। বহুপতি গ্রহণকারী উপজাতি হচ্ছে টোডা, যে তোমার হচ্ছে একজন রমণী এখানের মধ্যে তোমার একাধিক পতি গ্রহণ করতে পারে। আর পুরুষের চেয়ে বেশি বয়সী নারী বিয়ে করে তঞ্চঙ্গারা। হাজং তোমরা অনিমেষকে চিনো মোটামুটি সবাই, ওনার নাচের গানটা কোক স্টুডিওর সুবাদে খুবই বিখ্যাত। তো হাজংদের মধ্যে বিবাহ বিচ্ছেদ, বহুবিবাহ, বিধবা বিবাহ সব কিছু প্রচলন আছে। ঢাকা শহরের তেজগাঁও এলাকায় একসময় মণিপুরি উপজাতির আধিক্য ছিল, তোমরা জানো মণিপুরি পাড়া নামে একটা জায়গা আছে। বাংলাদেশের একমাত্র উপজাতি প্রধান বিচারপতি ছিলেন সুরেন্দ্র কুমার সিনহা, তিনি ছিলেন একজন মণিপুরী। সবচেয়ে উঁচু গ্রাম বাংলাদেশে পাসিংপাড়া, এটা ক্যাকরাডাঙ্গ অবস্থিত, এখানে মুরং উপজাতি বাস করে। আর আদিবাসী উপজাতিদের নিয়ে সবচেয়ে বেশি বই লিখছে আব্দুল সাত্তার, একটা নাম আরণ্য জনপদে, একটা বইয়ের নাম হলো অরণ্য সংস্কৃতি। এখন আমরা কম্বাইনলি তথ্যগুলো পড়বো, এতক্ষণ ছিন্ন বিচ্ছিন্ন কিছু তথ্য জানলাম, চলো বাসস্থানগুলো কম্বাইনলি পড়ি। প্রথমে চাকমারা দেখো তোমার হিল ট্র্যাক্সের 3টা জেলায়, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, হিল ট্র্যাক্স। মগরা ওদেরকে পাহাড়ে গেল হচ্ছে মারমা, আর সমতল হচ্ছে রাখাইন। তাহলে মগ ক্ষুদ্র নৃগোষ্ঠী, সমতল এলাকায় বলে রাখাইন, আর পাহাড়ি এলাকায় মারমা নামে পরিচিত। মগদের হাতে নিবেশ ছিল মূলত আরাকান বা মিয়ানমারে। মারমারাও 3টা পার্বত্য জেলায়। এখানে যার ছবি উনি হচ্ছে, ওনার নাম হচ্ছে মাচিজিং মারমা, 38তম বিসিএসের ক্যাডার উনি। ত্রিপুরাদের বাসস্থান হচ্ছে উনিও 3টা ডিস্ট্রিক্টে, ত্রিপুরারও 3টা ডিস্ট্রিক্টে পাহাড়ের, খাগড়াছড়ি, তার পার্বত্য 3টা জেলাতেই ত্রিপুরার বাস করে, খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙামাটি। চাক, খুমি এবং খিয়াং এরা বান্দরবানে। তাহলে এতক্ষণ কি বললাম আমরা? চাকমা 3টা ডিস্ট্রিক্ট হিল ট্র্যাক্সের, মারমা হিল ট্র্যাক্সের 3টা ডিস্ট্রিক্ট, ত্রিপুরা হিল ট্র্যাক্সের 3টা ডিস্ট্রিক্ট। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রথম সবচেয়ে বেশি হলো চাকমা, সেকেন্ড হচ্ছে মারমা, থার্ড হচ্ছে ত্রিপুরা। এই 3টা জনগোষ্ঠী কোথায় বাস করে? হিল ট্র্যাক্সের 3টা ডিস্ট্রিক্টে, এটা আলাদা করে মুখস্থ করার কিছু নাই, শেষ। বান্দরবানে আলাদা করি, তুমি শুধু চাক, খুমি, খিয়াং আলাদা করে মনে রাখছো, এবং মুরং বা মুরো এরা বান্দরবানে। তাহলে বান্দরবানে কি? তুমি এখানে বান্দরবানে চাকমা আছে, মারমা আছে, ত্রিপুরাও আছে, হ্যাঁ। আমাদের ফাদার জন্য আমরা একটা পাত্রী দেখতে গেছিলাম, পাত্রী হচ্ছে যে, তো এখন ওর ভাগিনা ওরা আশা করতেছে মামি পাত্রী খুব চকচকে। তো এ হচ্ছে তোমার, এ হলো মারমা, এ হলো মুরং, এ হচ্ছে পাংখোয়া, এ হচ্ছে খুমি, এ হচ্ছে চাক। তাহলে মারমা, মুরং, পাংখোয়া, খুমি, চাক। মারমা তো আগে থেকে জানি, বাকিগুলো মুখস্থ করো। মুরং, পাংখোয়া, খুমি এবং চাক, এরা সব হচ্ছে বান্দরবান। তাহলে হিল ট্র্যাক্স মোটামুটি তোমার মাথায় আইডিয়া চলে আসছে না? হিল ট্র্যাক্স শেষ। আরও কয়েকটা মনে রাখো, তুমি হচ্ছে যে লুসাই, ত্রিপুরা তো আছে, হিল ট্র্যাক্সে আছে প্রথম, যেহেতু এটা 3 নম্বরে এরা আছে, চাকমাও আছে, হ্যাঁ। লুসাইও পার্বত্য 3 জেলাতেই থাকে। তাহলে ত্রিপুরা, লুসাই, চাকমা এরা সবাই পার্বত্য 3 জেলাতে থাকে। এখন আমরা হিল ট্র্যাক্স থেকে বের হয়ে অন্যান্য অঞ্চলে আমরা একটু যাই। আমরা একটু ময়মনসিংহের দিকে যাবো, এবং ময়মনসিংহ থেকে আমরা ওখানে নেত্রকোনাটা ঘুরে আসবো, এবং আমরা ওই যে কিশোরগঞ্জের হাওয়ার পার হয়ে হবিগঞ্জ দিয়ে সিলেট চলে যাব, সিলেট থেকে মৌলভীবাজারে চলে যাব আমরা। তাহলে আমরা হচ্ছে যে ময়মনসিংহ আসলাম, ময়মনসিংহের পাশে টাঙ্গাইল পাশাপাশি আছে, টাঙ্গাইলেও গেলাম একটু। তারপর তোমার নেত্রকোনা, শেরপুর, এগুলো সবগুলো তো ময়মনসিংহের সাথে লাগোয়া। আর আমরা ওই দিক দিয়ে কিশোরগঞ্জের হাওয়ার পার হয়ে হবিগঞ্জ যা সিলেট চলে গেছে, সিলেট মৌলভীবাজার। তাহলে ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, গারো। ময়মনসিংহ এবং নেত্রকোনা 2 জায়গা আছে হাজং, একটু আগে আমরা দেখছিলাম হাজং, নাসাক না অনিমেষ, সে ছিল একজন হাজং। তাহলে আমাদের ময়মনসিংহ এবং নেত্রকোনা এলাকায় আমাদের গারো মনে রাখতে পারো, হাজং, হাদু এবং গারো। আর আমার সবসময় হচ্ছে যে হাজং সবসময় মনে থাকবে, ময়মনসিংহ, নেত্রকোনা। এখানে আরেকটা কারণে আমার মনে থাকে সবসময়, কারণ তোমরা হচ্ছে যে তোমাদের হুমায়ুন আমাদের জন্ম কিন্তু হচ্ছে নেত্রকোনায় না, ওনার নানাবারে ছিল। ময়মনসিংহের নেত্রকোনার লোকাল ল্যাঙ্গুয়েজ ওনার উপন্যাসে অনেক বেশি, হয়তো হুমায়ুন, হয়তো আবার ওনার জন্ম নেত্রকোনা, ওটা আমরা মোটামুটি মুখস্থ জানি। হাজং রয়েছে ময়মনসিংহ এবং নেত্রকোনা। মণিপুরি এবং খাসি, আমরা যেহেতু সিলেটে অবস্থান করতেছি, আমরা কিন্তু প্রথম ছিলাম ময়মনসিংহ, তারপরে আশেপাশে আমরা হচ্ছে যে টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনা ঘুরে কিশোরগঞ্জের হাওয়ার পার হয়ে হবিগঞ্জ হয়ে সিলেট চলে আসছি, মৌলভীবাজারে চলে আসছি। আমরা বর্তমানে অবস্থান করতেছি সিলেট এবং মৌলভীবাজারে। এখানে আমাদের সাথে দেখা হয়ে গেল মণিপুরি এবং খাসিদের সাথে। তো সিলেট
সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার। তোমরা জানো সিলেট বিভাগে 4টা ডিস্ট্রিক্ট, 4টা ডিস্ট্রিক্টেই মণিপুরি এবং খাসিদেরকে দেখা যায়। তাহলে মণিপুরি খাসি সিলেটের 4টা ডিস্ট্রিক্টে আছে। মৌলভীবাজারে পাঙ্গন এবং লাউয়া, এরা হচ্ছে মুসলিম উপজাতি। সিলেটের চা বাগান আছে মুন্ডা উপজাতি। তাহলে সিলেটে আমরা যেহেতু আসছি, আমরা হচ্ছে সিলেটের মধ্যে কী দেখলাম, খাসিয়া, মণিপুরি এবং মুন্ডা সিলেটে আসছে। এখানে আমরা 5 ভাই 7 ভাই, হ্যাঁ, ওগুলো আমরা একটু খাওয়া দাওয়া করবো, খাবো আমরা অনেক। তাইলে আমাদের এখানে হচ্ছে খাসিয়া, মণিপুরি এবং মুন্ডা। তো আমরা সিলেটে অনেক ঘোরাঘুরি করছি, খাওয়া দাওয়া করছি, আমরা অনেক কিছু করার পরে আমরা এখন একটু চলো আমরা একটু কাঞ্চনজঙ্ঘা দেখতে যাব। তো উত্তরের দিকে যাইতে হবে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আমরা রাজশাহী থেকে আমরা একদম রংপুর দিনাজপুর থেকে চলে গেলাম। তো রাজশাহী, রংপুর, দিনাজপুর এখানের মধ্যে আছে ওরার মধ্যেও আছে, রাজশাহীতেও আছে, রংপুরেরও আছে, দিনাজপুরেরও আছে, এখানে মিল আছে। তাহলে ওরাও রাজশাহীতে আছে, রংপুরে আছে এবং দিনাজপুরে আছে। সাঁওতাল, আমরা যেহেতু উত্তরের দিকে ঘুরতে আসছি, তো আমরা আশেপাশে এলাকাগুলো ঘুরে টুরে যাই। রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া, ঠাকুরগাঁও, পঞ্চগড়। যেহেতু ওরা সমতলের বৃহত্তম উপজাতি, তাহলে ওরা শুধুমাত্র রাজশাহী, দিনাজপুরে তো থাকবে না, আরও এলাকার মধ্যে থাকবে। তারা রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মোটামুটি উত্তরের সবগুলা এলাকার মধ্যে ওরা বিস্তৃত সাঁওতালরা। রাজবংশী এরা কিন্তু রংপুর। তাহলে রংপুরকে আমরা হচ্ছে যে রংপুর, ওইখানে অনেক দিন উন্নতি হচ্ছে না। হোসেন মোহাম্মদ এরশাদ মারা যাওয়ার পরে রংপুরের উন্নতি থেমে গেছে। হ্যাঁ, রংপুরকে সারাইতে হবে। তাহলে রংপুরে 3টে উপজাতি, এখানের মধ্যে সাঁওতাল, রাজবংশী এবং ওরাও। হ্যাঁ, রংপুরকে সারাও। তাহলে সাঁওতাল আছে, রাজবংশী আছে এবং ওরাও আছে। ওদের উন্নতি হচ্ছে না, ওদের উন্নতি আটকায় গেছে। কারণ ওখানে হোসেন মোহাম্মদ এরশাদ একটা সময় ছিল, এখন নাই, মারা গেছে বেচারি। এখন ওদের উন্নতি আটকায় গেছে, ওদের সারাইতে হবে এখন। চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী, এখানে বাস করে কোল উপজাতির মানুষ। বাস্তবে এখন রাজশাহীর কোলে চাঁপাইনবাবগঞ্জ মনে ঢুকে গেছে। চাঁপাই লোকজন আসে নাকি রাজশাহী দখল করে ফেলাচ্ছে পুরা। বাউলি এবং মোয়ালি এরা বাস করে সুন্দরবনে। আমরা একটু আগে বলছিলাম যে তোমার হচ্ছে যে মগ জাতীয় গোষ্ঠীর মানুষ, সমতলের রাখাইন, পাহাড়ে হচ্ছে মারমা। তাইলে আমাদের ওই যে উপকূলবর্তী যে এলাকাগুলো, পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার, উপকূলবর্তী যে ডিস্ট্রিক্টগুলো, সেখানে হচ্ছে রাখাইন বা মগরা। তাহলে আমাদের এলাকা মোটামুটি শেষ। আমরা একটু দেখবো, আচ্ছা একটা রিভিউ করে আসি। তাহলে রাখাইন, মগ হচ্ছে পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার গেলে কিন্তু তোমরা ওই যে রাখাইনদের দোকানে ওই যে বিভিন্ন রকম কসমেটিক কিনতে পাওয়া যায় না, খুব সুন্দর কসমেটিক বিক্রি করে। বাউলি, মোয়ালি, সুন্দরবন। চাঁপাইনবাবগঞ্জের কোলে রাজশাহী, না রাজশাহীর কোলে চাঁপাইনবাবগঞ্জে বর্তমানে না, এখন চাপাই লোকজন আছে, রাজশাহী দখল করে ফেলাচ্ছে পুরো। তাহলে কোল হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী। রংপুরকে সারাইতে হবে। সাঁওতাল, রাজবংশী ওরাও, এরা রংপুরে। সাঁওতাল হচ্ছে মোটামুটি পুরো উত্তরটা ঘিরে, যেহেতু ওরা সমতলের বৃহত্তম। তোমরা রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া, ঠাকুরগাঁও, পঞ্চগড়। ওরা রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়ার দিকে আবার নাই ওরা। সিলেটে খাসি, মণিপুরি, মুন্ডা। মৌলভীবাজারে পাঙ্গন এবং লাউয়া, এটা মুসলিম উপজাতি। তার মণিপুরি খাসির কথা বলছে যে সিলেটে 4টা ডিস্ট্রিক্টে আছে। গারো। তাহলে এখানে ময়মনসিংহ, নেত্রকোনা এলাকায় হাজং, হাদুই এবং গারো। হাজং বলে গেলে হুমায়ুন আহমেদ দিয়ে মনে রাখো, হুমায়ুন হওয়া দিয়ে মনে রাখো। হুমায়ুন আহমেদ হওয়া আছে হাজং, আর ওনার বাড়ি ছিল নেত্রকোনা, জন্ম নেত্রকোনা ওনার। গারো হচ্ছে আমাদের ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনা, সিলেট এবং মৌলভীবাজার। তাহলে গারো মোটামুটি আমরা ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনা ঘুরে পরে কিশোরগঞ্জের লেক, তোমার ওই যে কিশোরগঞ্জের হাওয়ার পার হইয়া পরে হবিগঞ্জ দিয়ে সিলেট, মৌলভীবাজার পর্যন্ত গেছে গা। হাজং, ময়মনসিংহ, নেত্রকোনা, তারপরে পার্বতীর 3 জেলাতেই, ত্রিপুরা, লুসাই, চাকমা। তারপরে বান্দরবনে আমরা একটু চাকমা, মারমা, ত্রিপুরা ছাড়াও আমরা এখানের মধ্যে আমাদের পাত্রে দেখতে গেছিলাম। পাত্রি খুব চকচকে। সো আমাদের হচ্ছে যে মারমা, মুরং, পাংখোয়া, তারপরে তোমার হচ্ছে যে খুমি, চাক। মুরং বান্দরবন, চাক, খুমি, খিয়াং বান্দরবন, ত্রিপুরা হিল ট্র্যাক্স 3টা ডিস্ট্রিক্ট, মারমা হিল ট্র্যাক্সের 3টা ডিস্ট্রিক্ট, চাকমারা হিল ট্র্যাক্সের 3টা ডিস্ট্রিক্ট হয়ে গেল। তাইলে আমরা হিল ট্র্যাক্স শেষ করে উত্তরবঙ্গ টঙ্গ ঘুরে ফেলছি, সবই ঘুরা শেষ আমাদের। তো আমরা একটু দেখি যে উপজাতিদের তোমার গ্রাম এবং গ্রাম প্রধানের নাম কি। চাকমাদের গ্রামের নাম হচ্ছে আদাম, মারমাদের গ্রামের নাম হলো রোয়াজ, ত্রিপুরাদের গ্রামের নাম হচ্ছে পাড়া, তঞ্চঙ্গাদের গ্রামের নাম হচ্ছে রয়া, খাসিয়াদের গ্রামের নাম হচ্ছে পুঞ্জি। চাকমারা তাদের গ্রাম প্রধানকে বলে কারবারি। সেই জন্য দেখবো তুমি চাকমা এলাকায় যদি তুমি জমি কিনতে চাও, ওখানে কেনা যায় না, এরকম জমি লিজ নেওয়া যায়, ও কারবারির অনুমতি লাগবে। কারবারি যদি অনুমতি দেয় তারপরে তুমি কিনতে পারবা, নাহলে পারবা না। তারপরে মারমাদের গ্রামের নাম রোয়াজ, আর গ্রাম প্রধান হচ্ছে রোয়াজা। ত্রিপুরাদের গ্রাম হচ্ছে পাড়া, গ্রাম প্রধান পাড়া প্রধান। তঞ্চঙ্গাদের গ্রামের নাম রয়া এবং গ্রাম প্রধান যথারীতি কারবারি। আচ্ছা, সাঁওতালদের গ্রাম প্রধানের নাম হচ্ছে মাঝি বা মানচুজি। আচ্ছা, মাঝি আর কারো গ্রাম প্রধানের নাম আছে জানো? কোনো গ্রুপের নাম এরকম, গ্রুপের সেনাপতির নাম মাঝি।
রোহিঙ্গাদের যদি দেখবা ওদের হচ্ছে যে ওদের গ্রুপে সর্দার যে তারা বলে মাঝি। খাসি গ্রামগুলো ওরা পঞ্জি নামে পরিচিত, আগে বলছি। ওকে, চাকমা সমাজ কয়েকটা চাকমা পরিবার নিয়ে গঠিত হয়, আদামা পাড়া এবং চাকমা সমাজের পিতৃতান্ত্রিক। তো পিতৃমাতৃ আলাদা করে মনে রাখা লাগবে না, খাসি আর গারো এরা হচ্ছে মাতৃতান্ত্রিক, বাকি সব পিতৃতান্ত্রিক। তাহলে ওটা শেষ। আমরা একসাথে উপজাতীয় ভাষা, বর্ণমালা এবং সাহিত্যগুলো একটু পড়ে ফেলবো। ভাষার মধ্যে চাকমা বা চাংমা ভাষা, এটা হচ্ছে ইন্দো আর্য পরিবারভুক্ত একটা ভাষাগুলোর মধ্যে অন্যতম, এবং এই চাকমা বা চাংমা ভাষা বাংলাদেশের দ্বিতীয় ভাষা হিসেবে ফেসবুকে স্থান করে নিছে। সাঁওতালিদের ভাষা আছে, নিজস্ব বর্ণমালা নেই, এবং এরা হচ্ছে দ্বিভাষী, দুই ভাষায় কথা বলে। মণিপুরীদের ভাষা হচ্ছে বিষ্ণুপ্রিয়া বা মৈতৈ, এবং এদের লিপি আছে, লিপির নাম হলো অহমিয়া লিপি। গারোদের ভাষা হচ্ছে তোমার আচিক বা মান্দি। হ্যাঁ, ভাষাকে ওরা বলে কুশিক। কুশিক শব্দের অর্থ হলো ভাষা, ল্যাঙ্গুয়েজ। তাহলে কুশিক মানে হচ্ছে ভাষা। তার গারোদের কুশিক হচ্ছে আচিক অথবা মান্দি। খাসিদের ভাষা হলো মনখেমে। আর ত্রিপুরাদের ভাষা হলো ককবরক। ওরাদের ভাষা কুরুক বা সাদরি বা সারদি। মগদের ধর্মীয় ভাষা হলো পালি। মাহাতো ওদের ভাষা হচ্ছে কুরমালি, আর কুরমালি ভাষায় লেখা প্রথম উপন্যাসের নাম কারাম, রাইটারের নাম হচ্ছে উজ্জ্বল মাহাতো। আর মুজিব বর্ষে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ অনুবাদ করছে এবং একটা গ্রন্থ লিখছে, গ্রন্থের নাম ক আথুয়েন। তাহলে এখন যেটা বললাম সামারি, গারোদের ওরা ভাষাকে বলে কুশিক, গারোদের ভাষা মান্দি বা আচিক। হ্যাঁ, তাহলে গারো মান্দি। ওরা হচ্ছে সারদি বা সাদরি। ত্রিপুরা হচ্ছে ককবরক। খাসিয়া হচ্ছে মনখেমে, তাহলে খাসিয়া মনখেমে। মণিপুরি হচ্ছে বিষ্ণুপ্রিয়া বা মৈতৈ। আর মগদের ধর্মীয় ভাষা হচ্ছে পাম, তাহলে মগ পালি। হ্যাঁ, তাহলে মগ পালি। চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম হলো ফেবো, এবং মর্থ্যাঙ্গারি, এটা হলো চাকমা ভাষায় প্রথম চলচ্চিত্র। মুভিটা বাংলাদেশে রিলিজ করা যায় নাই, সেন্সর বোর্ড অনুমতি দেয় নাই। এগুলো মনে রাখার কোনো টিপস নাই, এগুলো বারবার পড়লে মনে থাকবে। এই মর্থ্যাঙ্গারি মুভি ডিরেক্টর নাম হচ্ছে অংরাখাইন। ম্রো ভাষাকে জাতিসংঘ ঝুঁকিপূর্ণ ভাষা হিসেবে চিহ্নিত করছে। আচ্ছা, ম্রো বা মুরং এরা কোথায় থাকে? ম্রো বা মুরং কই থাকে? খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি কই থাকে? প্রথম অঙ্ক লিখলে হবে, কই থাকে? বান্দরবান। মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার বই প্রকাশিত হয়েছে 5টা ভাষায়, চাকমা, মারমা, ত্রিপুরা, গারো এবং সাদরি। এই 5টা ভাষায় তোমার হচ্ছে যে মাতৃভাষায় বই প্রকাশিত হয়েছে। চাকমা, মারমা, ত্রিপুরা প্রথম 3টা আছে, তার সাথে গারো এবং সাদরি। ধর্মগুলো আমরা একসাথে পড়ে ফেলি। তো ধর্ম তুমি হচ্ছে যে এখানে ঝুঁকিপূর্ণ কেন? কারণ বাংলা ভাষার আধিপত্যের কারণে ওদের ভাষা তোমার হচ্ছে যে বিলুপ্ত। ওদের বাচ্চারা এখন ওদের ভাষায় কথা বলে না। বাংলার আধিপত্যের কারণে তো অনেক ভাষাই এখন ম্রিয়মান, হারিয়ে যাচ্ছে। এবং বাংলা ভাষাভাষী লোকজন মনে করে সিলেটি হচ্ছে যে তোমার হচ্ছে যে বাংলা, ওরা মনে করে বাংলাকে বিকৃত করে সিলেটি। সিলেটি ইজ নট বাংলা, সিলেটি ইজ ইটসেলফ ইজ এ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, যেমন চাটকিয়া ভাষার ওরা মনে করে বাংলা, কয়টার ওরা এমনভাবে কথা বলছে। আর ওইটা একটা ভাষা, ওইটা এমনভাবে মানে ওইটা ভাষা না। তোমার ভাষা একটা ভাষা, চাটকিয়া তো একটা ভাষা, ইংলিশ একটা ভাষা। তুমি কি বলো ইংরেজিটা এভাবে কথা বলে কেন? হিন্দির ইন্ডিয়ানরা এভাবে কেন কথা বলে, এটা বলো তো। চাটকিয়া ইটসেলফ ইজ এ ভাষা, ইজ নট বাংলা ভাষা। ইটসেলফ ইজ এ ভাষা, সিলেটি ইটসেলফ ইজ এ ভাষা। এটা বহুত আগে, পৃথিবীতে বহুত আগে থেকে আসা ছিল এগুলো। আবার উপভাষা, হ্যাঁ ওই উপভাষা, এই উপভাষা কি এগুলা? এগুলো ভাষা এগুলা। ধর্মগুলো আমরা একটা একসাথে পড়ে ফেলবো। হ্যাঁ, তো সবচেয়ে বেশি হচ্ছে বৌদ্ধ, সবচেয়ে বেশি। সেকেন্ড সনাতন, থার্ড খ্রিস্টান, এবং সবচেয়ে কম হলো মুসলিম। বৌদ্ধ তুমি দেখো চাকমা, মারমা। তুমি জানো মগ হচ্ছে তোমার পাহাড়ে, মারমা স্থলে রাখাইন। হ্যাঁ, তা চাকমা, মারমা, রাখাইন। প্রথম 3টার মধ্যে আমাদের চাকমা এবং মারমা 1 এবং 2, এই দুটো হচ্ছে বৌদ্ধ। তাহলে প্রথম 3টার মধ্যে ত্রিপুরা, তাহলে কোন জায়গায়? ত্রিপুরা বলে সনাতন। ত্রিপুরা কি? ত্রিপুরা হচ্ছে সনাতন। প্রথম 3টা তুমি বুঝে গেছো। তাহলে আমাদের 1, 2, 3, 4, প্রথম 2টা বৌদ্ধ, পরের 2টা সনাতন। তাহলে পেরে গেছো না? আর বৌদ্ধর মধ্যে আলাদা করি তুমি হচ্ছে ম্রো, যেটা হচ্ছে ওদের ভাষা ঝুঁকিপূর্ণ। ম্রো, তঞ্চঙ্গা, খিয়াংখুমি, এগুলো বৌদ্ধ। আর এখানে তুমি হচ্ছে যে ওই যে 1, 2, 3, 4 সিরিয়ালে 1, 2 ছিল বৌদ্ধ, 3, 4 হচ্ছে সনাতন। এটা ছাড়া হাজংরাও হচ্ছে তোমার সনাতন। হাজং সনাতন এখানের মধ্যে। হাপা, ত্রিশা, তাহলে হাজং, পাংখোয়া, সাঁওতাল এবং ত্রিপুরা, এটা সব সনাতন। এটা ছাড়া কোচরাও সনাতন, মাহাতোরাও সনাতন। ডালু এবং মণিপুরী এরা হচ্ছে বৈষ্ণব ধর্মে বিশ্বাসী। প্রকৃতির পূজারী হচ্ছে মুন্ডা এবং রাজবংশী। রাজবংশীরা কই থাকে? আবার বলে কী লাভ হবে? এটা তো তুমি রেকর্ডিং স্লাইড তো পেয়ে যাবা। এটা আবার বলে কী হবে? তুমি বুঝো না এরকম, আবার বলে কী হবে? প্রকৃতি পূজারী কারা? মুন্ডা এবং
রাজবংশী। রংপুরে থাকে, রাইট, রংপুর রাজবংশী। হ্যাঁ। পাংরা এবং লাউয়া এরা হচ্ছে মুসলমান ক্ষুদ্র নৃগোষ্ঠী। ওরা হচ্ছে ওরা জড় পদার্থের উপাসনা করে। খ্রিস্টান হচ্ছে গারোদের, ওদের পিতৃপুরুষের ধর্ম ছিল মূলত সাংসারিক, কিন্তু এখন গারোরা হচ্ছে ম্যাক্সিমামই খ্রিস্টান, যেহেতু ওখানে মিশনারিরা প্রচুর কাজ করে। সো গারোরা এখানের মধ্যে মোটামুটি এখন সবাই মোটামুটি খ্রিস্টান হয়ে গেছে, অল্প দু একজন হয়তো বাদ। খাসিরাও সেম, ওরা মোটামুটি ম্যাক্সিমাম খ্রিস্টান। তাহলে খাসি এবং গারো এরা হচ্ছে যে খ্রিস্টান বড়দের মধ্যে। খাসি এবং গারো এরা হচ্ছে খ্রিস্টান। তো এর ফলে যেটা হয়, গারোরা তাদের পিতৃপুরুষের ধর্ম তারা মোটামুটি পালন করে, তোমার ধরো ওদের সাংসারিক ধর্ম পালন করে, আবার ওরা হচ্ছে যে খ্রিস্টান ধর্মের রীতিনীতি পালন করে। তাই ঠিকই আছে। গারোদের আদি ধর্ম এটা হচ্ছে সাংসারিক, তাহলে এদের পিতৃপুরুষের ধর্ম হচ্ছে সাংসারিক, আর ওদের হচ্ছে যে এখন ওরা কনভার্ট হয়ে ম্যাক্সিমাম ওরা খ্রিস্টান হয়ে গেছে। মুরং বা ম্রোদের ধর্ম হলো তোরাই ধর্ম। ধর্মগুলো একটু পড়ে ফেলি তাহলে। মুরং বা ম্রো এরা হলো তোরাই ধর্ম। গারোরা হচ্ছে ওদের পিতৃপুরুষের ধর্ম হলো সাংসারিক, কিন্তু ওরা ম্যাক্সিমাম এখন খ্রিস্টান। এবং খাসিরা ওরাও খ্রিস্টান, ওরাও হচ্ছে জড় উপাসক। কারণ আমাদের এই রিজনে কিন্তু খ্রিস্টানিটি ছিল না খুব একটা, তো এখন যেহেতু মিশনারিরা অনেক ধর্ম প্রচার করে, তার ফলে তোমার অনেক বেশি কনভার্ট হয়ে গেছে এখন। মুসলমান ক্ষুদ্র নৃগোষ্ঠী আর হচ্ছে পাঙ্গন এবং লাউয়া। প্রকৃতি পূজারী হচ্ছে মুন্ডা এবং রাজবংশী। বৈষ্ণব ধর্ম বিশ্বাসী হচ্ছে ডালু এবং মণিপুরী। সনাতন হাপা ত্রিশা, তাহলে হচ্ছে আমাদের এই 3 নাম্বার 4 নাম্বার এরা সনাতন। ত্রিপুরা এবং সাঁওতাল 4 নাম্বার। আর হাজং এরাও সনাতন, পাংখোয়া সনাতন। তার মাহাতো এবং কোচ এরা সনাতন। বৌদ্ধ ছিল 1-2 বৌদ্ধ, চাকমা মারমা রাখাইন এরা বৌদ্ধ। ধর্মতলে শেষ। আসল প্রধান দেবতা খাসিদের প্রধান দেবতার নাম হচ্ছে উবলাই নাংথৌ। খাসিদের প্রধান দেবতা, যেরকম গ্রিকরা ধরো ওদের প্রধান দেবতা আছে দেবরাজ জিউস, হ্যাঁ, এরকম একজন প্রধান দেবতা থাকে। খাসিদের প্রধান দেবতার নাম হলো উবলাই নাংথৌ। ওরাও যারা জড় উপাসক, তারা দেবতা মানে হচ্ছে ধর্মী বা ধর্মেশকে। গারোদের দেবতার নাম হচ্ছে তাতারা রাবুকা, মানে ওদের যে হচ্ছে যে দেবতাদের মানে ওদের সবচেয়ে টপ গড যে, তার নাম হলো তাতারা রাবুকা। আর তোমার উপজাতিদের মধ্যে সবচেয়ে বেশি তোমার মিথের দিক দিয়ে তোমার সবচেয়ে উন্নত হচ্ছে তোমার গারোরা। তো পৃথিবী 4টা ধর্মের মধ্যে কিন্তু মানুষ সৃষ্টির তোমার কাহিনী আছে, মিথ আর কি, যেটা যেমন ইসলাম ধর্ম বলে যে আদম হাওয়া থেকে সৃষ্টি হয়েছে, হিন্দুরা বলে মনু সতর্প থেকে সৃষ্টি হয়েছে, খ্রিস্টানরা হচ্ছে অ্যাডাম ইভ থেকে সৃষ্টি হয়েছে বলে এরকম তোমার মিথে বিশ্বাস করে। তো গারোরা বিশ্বাস করে ওদের দেবতা তাতারা রাবুকা, সে হচ্ছে যে নন্তু নপান্তুকে পৃথিবী সৃষ্টির জন্য পাঠাইছে, এবং সে সমুদ্র থেকে মাটি তুলে সে হচ্ছে পৃথিবী সৃষ্টি করছে। ওদেরও বেশ এনরিস্ট ওদের যে মিথ। বাট এখন তোমার হচ্ছে যে বড় ধর্মগুলোর প্রভাবে ওদের মিথও কিন্তু হারা যাচ্ছে। ওরা উর্বরতার জন্য সালজংয়ের কাছে প্রার্থনা করে। সালজং হচ্ছে গারোদের উর্বরতার দেবতার নাম। সাঁওতালরা তাদের প্রধান দেবতার নাম হচ্ছে সিংবঙ্গা বা সূর্যদেব। তার মানে সাঁওতালরা ওরা হচ্ছে যে সনাতন ধর্ম প্র্যাকটিস করলেও ওরা কিন্তু সিংবঙ্গা বা সূর্যদেবের উপাসনা করে। মুরং বা ম্রোদের ওদের দেবতার নাম হচ্ছে রো বা ওরেং। ম্রোদের ধর্মের নাম কি বলো তো? ওদের ধর্মের নাম কি? মুরংদের ধর্মের নাম কি? ধর্ম কি? ওরা কি বুদ্ধ ছিল? তোরাই ধর্ম ছিল। উৎসবগুলো আমরা একটু দেখি। তো উপজাতীয় বর্ষবরণ যে উৎসব বৈশাখী আসলে একটা উৎসব না, বৈশাখী 3টা উৎসবের প্রথম অক্ষর নিয়ে, বৈশুক, সাংরাই এবং বিজু। এই বৈশুক, সাংরাই এবং বিজু এই 3টি উৎসব নিয়ে একসাথে হয় বৈশাখী। তাহলে বৈশুক হচ্ছে ত্রিপুরা, সাংরাই হচ্ছে মারমা, আর বিজু হচ্ছে চাকমা। এ হলো বৈশাখী। তাহলে চাকমা হচ্ছে বিজু, সাংরাই হচ্ছে মারমা, আর বৈশুক হচ্ছে ত্রিপুরা। ওকে, তাহলে মারমা হচ্ছে সাংরাই, আর চাকমা হচ্ছে বিজু, চাকমা হচ্ছে বিজু, হ্যাঁ, আর মারমা হচ্ছে সাংরাই। 3টা একসাথে হচ্ছে বৈশাখী, বৈশুক, সাংরাই, বিজু, বৈশাখী। তারপরে হচ্ছে যে চাকমাদের ওরা যে বৌদ্ধ ফাল্গুনী পূর্ণিমা পালন করে। তঞ্চঙ্গরা ওরা বিশু উৎসব পালন করে। আর অহমিয়ারা পালন করে বিহু। এটা গান আছে, বিহুর লগন, অহমিয়াদের গান। তো অহমিয়াদের উৎসব হলো বিহু। ফাগুয়া ওদের উৎসব হলো, ওরা হচ্ছে যে ওরা ওদের উৎসব ফাগুয়া। এই ছবিটা মূলত ওরা হচ্ছে যে কোভিডের সময় ওরা হচ্ছে তোমার দেবতার কাছে প্রার্থনা করতেছে যাতে কোভিড চলে যায়। মায়াপিদান ছানি এটা কোচদের উৎসব।
গারোরা ওরা যেহেতু খ্রিস্টান এখন, তাহলে ওরা বড়দিনও পালন করে, আবার ওয়ানগালা পালন করে। ওদের পিতৃপুরুষের ধর্ম অনুযায়ী ওরা ওয়ানগালা পালন করে, আবার যেহেতু ওরা খ্রিস্টান ওরা বড়দিনও পালন করে। খিয়াংদের উৎসবানাগুলি নেই। আর মুন্ডা তারা তো প্রকৃতি পূজা করে, তারা বৃক্ষকে ভালোবাসে, এবং বৃক্ষকে ভালোবাসার উৎসবের নাম হলো করম। জলকেলি, এটা হলো রাখাইনদের উৎসব। তো অন্য সব ভুলে গেল, তুমি মোটামুটি এটা ভুলবা না আমি জানি, এবং তুমি মনে মনে চাও তোমার ধর্ম এরকম উৎসব থাকলে ভালো হতো। হ্যাঁ, তুমি মনে মনে চাইতেছো তোমার ধর্ম যদি এরকম উৎসব থাকতো, তাহলে তুমি বেশ, তোমার জন্য বেশ সুবিধা হইতো। তুমি মনে মনে চাও, হ্যাঁ আমি জানি তুমি মনে মনে এটা চাও, জলকেলি থাকলে তোমার কাছে বোধ মনটা ভালো যেত তোমার। সোহরাই, এটা হচ্ছে সাঁওতালদের উৎসব। সোহরাই। ছিয়াশত, এটা মুরং বা ব্রহ্মদের একটা উৎসব। আর পয়লা বৈশাখকে চাকমারা বলে গর্জা বর্জা। তাহলে গুরুত্বপূর্ণ উৎসবগুলো আমরা দেখি। সোহরাই বা সাহারাই, এটা সাঁওতাল, ওদের হচ্ছে মেইন উৎসব। তারপরে হচ্ছে আমরা এখানের মধ্যে ওয়ানগালা দেখলাম, গারোদের উৎসব, অহমিয়াদের বিহু, তঞ্চঙ্গাদের বিশু। তারপর আমরা ছিল বৈশাবি, যেখানে বৈশুক ছিল ত্রিপুরা। তারপরে সাংরাই ছিল মারমা, হ্যাঁ, আর বিজু ছিল চাবি, তার মানে চাকমা বিজু। তা চাকমা হচ্ছে বিজু, চাবি, হ্যাঁ, চাকমা বিজু চাবি। আর মারমা হচ্ছে সাংরাই মাসা, আর বৈশুক হলো ত্রিপুরা। রিভিউ করি আমরা একটু। তাইলে পয়লা বৈশাখকে চাকমারা বলে গর্জা পর্জা, ছিয়াশত হলো মুরংদের, সোহরাই সাঁওতালদের, জলকেলি রাখাইনদের, করম হলো বৃক্ষকে ভালোবাসার উৎসব মুন্ডাদের জন্য। তারপরে হচ্ছে যে হেনে খিয়াংদের উৎসব, ওয়ানগালা হলো গারোদের উৎসব। মায়া বিধানছানি কোচ, ফাগুয়া ওরাও, বিহু অহমিয়া, বিশু হচ্ছে আবার তঞ্চঙ্গা। চাকমাদের উৎসব হলো আমাদের বিজু চাকমা চাবি, সাংরাই হচ্ছে মারমা, বৈশুক হলো ত্রিপুরা, ওকে। আর বৈশাখী হচ্ছে কম্বাইন। এ হলো উৎসব। আসলে পোশাক, চাকমানারীরা যে পোশাক পরে সেটা হচ্ছে পিনন এবং হাদি, ওই যে ধামি যেটা পরে আর কি, এটা বলে পিনন এবং হাদি। পুরুষরা পরে ধুতি এবং সিলুম, হ্যাঁ, উপরে যেটা পরে নাম হলো সিলুম, আর নিচেরটা নাম হলো ধুতি। মুরংদের পোশাকের নাম হলো ওয়াংলাই। ফুঙ্গো মারুং, এটা খাসি পুরুষরা পরে, এটার পকেট ছাড়া শার্ট এবং লুঙ্গি, চেন নাই এটার মধ্যে, চেন ছাড়া যে লুঙ্গি পরে, এর নাম হলো ফুঙ্গো মারুং, খাসি পুরুষরা পরে। নাপ্পি, এটা হলো ভাত, শুটকি মাছ, বিভিন্ন রকমের ছোটো ছোটো মাছ, মাংস যে মুরংদের তৈরি, খুবই সুস্বাদু খাবার, এর নাম হলো নাপ্পি। মুরংদের যে বাড়ির নাম এটা হচ্ছে কিম। তো আমরা উপজাতিদের সাথে জড়িত কিছু প্রতিষ্ঠান আমরা হচ্ছে যে পড়ি। লুঙ্গিতে চেন থাকে না, তো তুমি একটা বের করো, চেনওয়ালা লুঙ্গি বের করো। ধরো লুঙ্গি পরলো, এখন ওর তোমার পেশাবে ধরলো, তাহলে চেন থাকলে অসুবিধা না ওর, তুমি এটা বের করো, চেনওয়ালা লুঙ্গি, ফাহাজ লুঙ্গি উইথ চেইন, দেখবো অনেক মার্কেট পাই যাবে। কিন্তু এটা ছোটো একটা চেন দিবা লুঙ্গির দিক দিয়ে। ফিতালা লুঙ্গি বেরিয়েছে এখন, ফিতালা লুঙ্গি আছে তাই না, অলরেডি বেরোচ্ছে, বাহ বেরোয়েছে নাকি? হ্যাঁ, বেলতলা লুঙ্গি তো বেরোয়েছে, কিন্তু ওর পকেট আলাদা, ও চেন আলাদা যাচ্ছে, চেন আলাদা থাকলেই ভালো। তো বাংলাদেশে উপজাতীয় বা ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে 8টা। এইখানে মণিপুরি ললিতকলা একাডেমি, নাম শুনে বোঝা যাচ্ছে মণিপুরি থাকে মৌলভীবাজার, তাহলে এটা অবস্থিত মৌলভীবাজারে, কমলগঞ্জ মৌলভীবাজার। ক্ষুদ্র নিগোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি। সো একাডেমি হচ্ছে বিরিশিরি নেত্রকোনা, একাডেমি বিরিশিরি। আর ইনস্টিটিউট হচ্ছে তোমার হিল ট্র্যাক্সে 3টা ডিস্ট্রিক্টে আছে, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, 3টা ডিস্ট্রিক্টে আছে। হ্যাঁ, ইনস্টিটিউট 3টা জায়গায় আছে। তাহলে একাডেমি বিরিশিরি, হ্যাঁ, কেন্দ্র রাঙামাটি, আবার কেন্দ্র হচ্ছে এটা শুধু রাঙামাটি, ইনস্টিটিউট সব জায়গায় আছে মোটামুটি, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান 3 জায়গা আছে ইনস্টিটিউট। আর রামু কক্সবাজার রাখাইন ইনস্টিটিউট, যেহেতু তোমার হচ্ছে যে রাখাইনরা থাকে কক্সবাজার। শান্তি চুক্তি, দীর্ঘ বছর মুক্তিযুদ্ধের পর থেকে দীর্ঘ বছর বাঙালিদের সাথে পাহাড়িদের সাথে অনেক বছর যুদ্ধ হয়েছে। তো তার শেষ পর্যন্ত তোমার হচ্ছে 2রা ডিসেম্বর 1997 সালে তোমার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়, এবং স্বাক্ষর করা সরকারের পক্ষে সাবেক চিফ হুইপ আবুল হাসান আবদুল্লাহ, এবং পাহাড়ি জনগণের পক্ষে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা, ওনার নাম হচ্ছে সন্তু লার্মা নামে উনি পরিচিত। আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হয়েছে পরের বছর 98 সালের 15 জুলাই। আমরা সরকার ব্যবস্থা গেলে পড়বো যে 61টা জেলা, 61টা জেলা পরিষদ, কিন্তু হিল ট্র্যাক্সের 3টা জেলা মিলায়া একটা আঞ্চলিক পরিষদ, নাম হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। তো এটার চেয়ারম্যান হচ্ছে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা, যিনি প্রতিমন্ত্রী সমমান। আর এটা আঞ্চলিক পরিষদটা প্রতিষ্ঠিত হয় 27 মে 1998।
চাকমা বা কারবার বিদ্রোহ, এটা হচ্ছে ৭৬ থেকে ৮৭ সালের দিকে তুলাকে কেন্দ্র করে। চাকমা বা কারবাল বিদ্রোহ নেতা চোয়ান বক্সকে আগে পড়ছিলাম একবার, এবং উনি হচ্ছেন ব্রিটিশের বিরুদ্ধে প্রথম বিদ্রোহের পতাকারণের নেতা। সাঁওতাল বিদ্রোহ, এটা হয় 1855 সালে। সাঁওতাল বিদ্রোহ হয় মূলত ওই যে ইংরেজদের লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত এবং সূর্যাস্তানের মাধ্যমে স্থানীয় জমিদারেরা যেভাবে তোমার হচ্ছে সাঁওতালদের উপরে অত্যাচার করতেছিল তার বিরুদ্ধে একটা প্রতিবাদ। আর এই আন্দোলনের নেতৃত্ব দেয় সিধু মুর্মু। উনি সাঁওতাল বিদ্রোহের সর্বশ্রেষ্ঠ নেতা, সিধু মাঝি নামে পরিচিত উনি। কল্যাণ মুর্মু হল সাঁওতালদের গুরু এবং উনি সাঁওতাল বিদ্রোহের ইতিহাসের লিপিকার। টঙ্ক মানে হচ্ছে ট্যাক্স দেয়া, খাজনা। তো তোমার হচ্ছে যে ব্রিটিশ পিরিয়ড থেকেই কৃষকরা এরকম টঙ্ক দেওয়া লাগতো, যে টঙ্ক ছিল প্রচলিত খাজনার চেয়ে বেশি। হাজংরা সর্বপ্রথম টঙ্ক আন্দোলন করে, ওরা বলে যে না, আমরা এত বেশি ট্যাক্স আমরা দিব না। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, যারা মূলত পাহাড়ি জনগোষ্ঠীদের রাজনৈতিক সংগঠন, যে বাঙালিদের সাথে যেহেতু ৭১ সালের পর থেকে ঝামেলা ছিল, আর এখানে জনসংহতি সমিতি তারা মূলত পাহাড়িদের প্রতিনিধিত্ব করতো। এটা গঠিত হয় ৭৩ সালে। প্রতিষ্ঠাতা সন্তু লারমার বড় ভাই মানবেন্দ্র নারায়ণ লারমা, উনি সন্তু লারমার বড় ভাই। পাহাড়িদের মতো উনি খুবই জনপ্রিয়। একটা সশস্ত্র শাখা আছে তোমার, যার নাম হলো শান্তি বাহিনী। 1973 সালে তোমার হচ্ছে যে প্রতিষ্ঠিত হয়। শান্তি বাহিনীর প্রধান হচ্ছে মানবেন্দ্র নারায়ণ লারমা, আর দাবি হচ্ছে পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্ত শাসন। একই অর্গানাইজেশন কারো কাছে টেরোরিস্ট, কারো কাছে হচ্ছে যেমন শাহরুল বলছে টেরোরিস্ট, তো একই অর্গানাইজেশন কারো কাছে হলো ফ্রিডম ফাইটার, কারো কাছে টেরোরিস্ট। হামাস ফিলিস্তিন কাছে, পুরো দুনিয়ার কাছে হলো ফ্রিডম ফাইটার। ইসরায়েল ওদেরকে মনে করে টেরোরিস্ট, এরকম তাই না? ইসরায়েল তো ওদেরকে বলে টেরোরিস্ট, কিন্তু তারা তো পুরো দুনিয়ার কাছে ওরা হচ্ছে যে ফ্রিডম ফাইটার। পুরো দুনিয়া না, মানে হচ্ছে তোমার মানে ওই যে ইসরায়েলের কথা সাথে যারা একমত তারা হামাসকে টেরোরিস্ট মনে করে, তাই না? এরকম আর কি বিষয়টা খুব আপেক্ষিক। ইউপিডিএফ, এটা হলো পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক একটা আঞ্চলিক রাজনৈতিক দল। পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট। গঠিত হয় 98 সালে। গণতান্ত্রিক ধারায় পার্বত্য চট্টগ্রামে পূর্ণ স্বায়ত্তশাসন, এটা হলো তাদের দাবি। ওরা চাই ওটা পুরোটা স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করতে। এই হচ্ছে মানবেন্দ্র নারায়ণ লারমা, সন্তু লারমার বড় ভাই। উনি জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা এবং শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা। জনসংহতি সমিতির বর্তমান সভাপতির নাম হচ্ছে জ্যোতিরিন্দ্র বদ্বীপ্রিয় লারমা বা সন্তু লারমা। প্রতিমন্ত্রী সমান কিন্তু ওনার পোস্ট। পার্বত্য চট্টগ্রামে রাজপ্রথা রয়েছে এখানে এখনও। রাঙামাটি সার্কেলে চাকমা সার্কেল, বান্দরবানে বোমাং সার্কেল, খাগড়াছড়িতে মং সার্কেল। তো এখানে সার্কেল চিফ বা রাজা হচ্ছে রাঙামাটিতে ব্যারিস্টার দেবাশিস রায়, বান্দরবানে চৌপ্রু, আর খাগড়াছড়িতে হচ্ছে সাচিংপ্রু চৌধুরী। পার্বত্য চট্টগ্রামে প্রতি মৌজার প্রধান থাকেন একজন, যাকে বলে হেডম্যান। হ্যাঁ, আর প্রত্যেক পাড়ায় রাজার একজন প্রতিনিধি থাকে, তাকে বলে কারবারি। ও যে বললাম, তুমি ওখান থেকে ল্যান্ড যদি লিজ নিতে চাও, ল্যান্ড লিজ নিতে চাইলে কারবারির অনুমতি লাগবে। সন্তানের পরিচয় বা মায়ের নামের ব্যবহার, এটা তোমার হচ্ছে যে ঘোষণাটা আসে বেগম রোকেয়া জন্মদিনে 98 সালের 9 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেয়, বাট কার্যকর হয় 2000 সালে। আর সার্টিফিকেটে মায়ের নাম লেখা চালু হয় 24 আগস্ট 2004 সাল থেকে। বয়স্ক ভাতা, এটা প্রদান করে সমাজসেবা অধিদপ্তর। তো মূলত 1998 সাল থেকে বয়স্ক ভাতা সিস্টেমটা চালু হয়। এখানে প্রতি ওয়ার্ডে দেশের 5 জন পুরুষ এবং 5 জন মহিলা সহ 10 জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতি মাসে 100 টাকা হারে ভাতা প্রদান করা হয়, তবে বর্তমানে 600 টাকা হারে ভাতা দেওয়া হয়। সার্বজনীন পেনশন, এইটা এখন খুবই হটকেক একটা কথা আমাদের সরকার, যাতে করে যেই কেউ বৃদ্ধ হওয়ার পরে যাতে পেনশন পায়, সেই জন্য সার্বজনীন পেনশন স্কিম এটা করে। 4টা স্কিম আছে এখানে। প্রবাসীদের জন্য ন্যূনতম 5000 টাকা। প্রগতি হলে বেসরকারি চাকরিজীবী যারা মিনিমাম 2000 টাকা। সুরক্ষা হচ্ছে যারা তোমার হচ্ছে যে চাকরি বাকরি নর্মালি করতেছে, সহকর্মী নিয়োজিত, তোমার ব্যবসা বাণিজ্য করে বা যে কোনো কিছু করে, ওই জন্য সুরক্ষা এখানে মিনিমাম 1000 টাকা। ব্যবসা বাণিজ্য করে বা আমি যদি করি, ধরো আমি এখন সুরক্ষা করতে হবে, যাতে আমি কোনো বেসরকারি জায়গায় চাকরি করি না, বা আমি নর্মালি আমার নিজের পিটিওতে চাকরি করি, সো আমি সুরক্ষা করতে পারবো না। আমার সুরক্ষা না, আমার জন্য সমতা। অতি দরিদ্রদের জন্য হলো সমতা হলো অতি দরিদ্র যারা, তার জন্য সমতা। এখানে 1000 টাকা, তবে 500 টাকা ওরা দিতে হবে। 500 টাকা হচ্ছে তোমার সরকার থেকে দিবে, অর্ধেক সরকার দিবে আর অর্ধেক হচ্ছে ওরা নিজেরা দিবে। তো এটা হচ্ছে তারা যদি 60 বছর পর্যন্ত চাঁদা দিবে, এবং 60 বছর থেকে তারা তোমার মৃত্যু পর্যন্ত মোটামুটি তারা হচ্ছে এটার পেনশন পাতে থাকবে। তবে কেউ যদি আগে ভাগে যদি মারা যায়, তাহলে কী হবে? তাহলে অন্য মিনি 15 বছর পর্যন্ত চাঁদা পাবে, তোমার পেনশন পাবে, চাঁদা না পেনশন পাবে। ধরো সে 55 বছর বয়সে মারা গেল, হ্যাঁ, চাঁদা দেওয়া শুরু করলো 40 বছর থেকে। 55 বছর বয়সে সে মারা গেল, তো মারা গেলে ওই যে নমিনি তারা হচ্ছে 15 বছর পর্যন্ত তারা হচ্ছে যে তারা পেনশনটা পাবে। তো বেঁচে থাকলে আজীবন পাবে।
আর সর্বজনীন পেনশন স্কিম এটা চালু হয় তোমার হচ্ছে যে 17 আগস্ট 2023 তারিখে। তারিখটা খুব গুরুত্বপূর্ণ। পেনশনের আওতায় আসতে পারবে 18 থেকে 20 বছর বয়সীগণ। আর পেনশন পাওয়া শুরু করবে 60 বছর থেকে আজীবন। আর 1,000 থেকে 10,000 টাকা পর্যন্ত চাঁদা দেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, আর জাতীয় পেনশন কর্তৃপক্ষ এটা গ্রহণ করা হয়েছিল এই পেনশন স্কিমের জন্য 12 ফেব্রুয়ারি 2023 সাল থেকে। তুমি যে কোনো এজ থেকে শুরু করতে পারবা, যে যত আগে থেকে শুরু করবো তত বেশি তুমি পাবা, যত আগে থেকে শুরু করবো তত বেশি পাবা। যাত্রা শুরু 4টা কর্মসূচি দিয়ে, প্রবাস, সমতা, সুরক্ষা, প্রগতি। তো তুমি এখানে যেটা তুমি চাও আর কি, এখানের মধ্যে তোমার কোনটা লাগবে? তোমার আমার সমতাটা লাগবে, আমি গরিব, আমার লাগবে সমতা, অতি দরিদ্রদের জন্য সমতা। যারা বিদেশ থাকে ওরা হলো প্রবাস, যারা বেসরকারি চাকরি করে ওদের জন্য হচ্ছে প্রগতি, আর যারা বেসরকারি চাকরি করে না, নিজের দোকান টোকান করে, ওরা কোনটা? ওরা হচ্ছে সুরক্ষা। বাংলাদেশের শিক্ষা কমিশন, বাংলাদেশে এখন পর্যন্ত 5টা শিক্ষা কমিশন হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। প্রথমটার নাম কুদরতি ক্ষুদ্র শিক্ষা কমিশন, 1972 সালে হয়। ওরা রিপোর্ট প্রকাশ করে 74 সালে বঙ্গবন্ধু জীবদ্দশায়। আর কুদরতি ক্ষুদ্র কমিশন রিপোর্ট অনুযায়ী শিক্ষার স্তর হলো 3টা: অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক, নবম থেকে দ্বাদশ মাধ্যমিক, আর স্নাতক হচ্ছে যে উচ্চশিক্ষা। সর্বশেষ শিক্ষা কমিশন হলো মনিরুজ্জামান কমিশন। এখন পর্যন্ত শিক্ষা কমিটি হচ্ছে 3টা। তাহলে শিক্ষা কমিশন এখন পর্যন্ত হচ্ছে কয়টা? 5টা। শিক্ষা কমিটি হচ্ছে এখন পর্যন্ত 3টা। সর্বশেষ হলো কবির চৌধুরী কমিটি 2009। আর এই কবির চৌধুরী কমিটি মূলত শিক্ষানীতি 2010 প্রণয়ন করছে। ওই শিক্ষানীতি 2010 অনুসারে এখন আমাদের সিস্টেম চলতেছে। তাহলে শিক্ষানীতি 2010 অনুসারে প্রাথমিক শিক্ষার স্তর হচ্ছে 8 বছর। ওরা কুদরতি ক্ষুদ্র শিক্ষা কমিশনের দিকে ফিরে গেছে। মাধ্যমিক হলো 4 বছর, নবম থেকে দ্বাদশ। আর উচ্চতর শিক্ষা হচ্ছে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, তারপরে পিএইচডি, এগুলো। তো যাই হোক, আমরা আজকে অনেক জাতিগোষ্ঠী, আমাদের দেশে বাসকারী অনেক ক্ষুদ্র গোষ্ঠী, অনেকের ব্যাপার জানলাম, অনেকের উৎসব, অনেকের ধর্ম, অনেক কিছু আমরা জানতে পারলাম। আর সবার উদ্দেশ্যে আসলে যেটা মেসেজ, যে আমাদের পৃথিবীতে অনেক বর্ণের, অনেক গোত্রের, অনেক ধর্মের, হ্যাঁ, অনেক রকমের মানুষ, আমাদের অনেক বিশ্বাসের মানুষ, হ্যাঁ, একজন এক একটা বিশ্বাস করে, হ্যাঁ। আর সবাই মিলেই হচ্ছে পৃথিবী এবং ভেরিয়েশন। আমরা যদি মনে করি সবাই আমাদের মতো হইতে হবে, সবাই আমার মতো হইতে হবে, সব আমার ধর্ম পালন করতে হবে, আবার একটা ধর্মের মধ্যেও কিন্তু অনেক রকম বিশ্বাসের মানুষ থাকে। আমরা যদি মনে করি সবাই আমার মতো হইতে হবে, তাহলে এটা খুবই এক্সট্রিমিস্ট একটা ব্যাপার হয়ে যাবে এবং আমাদের পৃথিবীর সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। এবং ভেরিয়েশনের পৃথিবীর সৌন্দর্য, পৃথিবী দেখবে এক একটা গাছ এক এক রকমের, এক একটা মাছ এক এক রকমের। তো এখানের মধ্যে অনেক রকম জিনিসপত্র থাকবে, অনেক বিশ্বাসের মানুষ থাকবে, অনেক বর্ণের মানুষ থাকবে। আমরা যদি প্রত্যেকের বিশ্বাসকে, ধর্মকে, আচরণকে যদি সম্মান করি, তাহলে আমরা সবাই ভালোভাবে থাকতে পারবো। নাহলে পৃথিবীতে আমরা নিজেরা মারামারি করে মরে যাব।